তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। এখন বাজে 5টা 4 মিনিট। আমাদের আজকে আমাদের ক্লাস হচ্ছে অধ্যায় 4 জীবনী শক্তি। আমি আছি মুবির মকবুল। আমি পড়াশোনা করছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। তোমার সাথে আমার প্রায় দেখা হয়। আর হচ্ছে আহ, আমার কলেজ হচ্ছে নর্ডেন কলেজ, আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের জীবনী শক্তি এই চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ও ইন্টারেস্টেড চ্যাপ্টারগুলোর একটা। আর আমার ক্লাসের পাশাপাশি আমার পাশাপাশি তোমাদের সকল জানার ইচ্ছা যেগুলো সেই কোয়েশ্চেনগুলো আছে তোমার জন্য আমাদের সাথে আছে তারিফ ভাই। আমি তারিফ ভাই দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আপনার পরিচয় বলুন। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আছি তারিফ আহমেদ। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছি। আজকে হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তোমাদের আজকের টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমরা কিউএনএ তে করো। আমি আবারও বলছি, তোমরা কিউএনএ তে টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলো করো। যে কোয়েশ্চেনগুলো টাইপ করে অ্যানসার দেওয়া যায় আমি ওইগুলো টাইপ করে অ্যানসার দিয়ে দেব। আর যদি কোনো কোয়েশ্চেনের অ্যানসার টাইপ করে দেওয়া না যায় তাহলে হচ্ছে আমি আর মবিন ভাইয়া মিলে তারপরে হচ্ছে আমরা আমাদের স্লাইড ইউজ করে বা স্ক্রিন শেয়ার করে অ্যানসারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একই কোয়েশ্চেন বারবার করার কোনো দরকার নেই। ধন্যবাদ মবিন ভাইয়া তোমাকে। ধন্যবাদ তারিফ ভাইয়াকে। শুরু করতে পারি। জি ভাই, আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অধ্যায় 4 জীবনী শক্তি, অধ্যায় 4 বা বায়ো এনার্জেটিক্স। তো বায়ো এনার্জেটিক্স যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলোর একটা। যদি তুমি বলো স্কুলের সকল এক্সাম বা এসএসসি সকল এক্সামে এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোয়েশ্চেন আসবেই, এবং সবাই চেষ্টা করে যে এই কোয়েশ্চেনগুলো আনসার করতে। কেননা এই যে কোয়েশ্চেনগুলো আনসার করতে যদি রিয়াকশন এই টাইপের আনসার করতে অনেক কম সময় লাগে এবং ফুল মার্কস পাওয়া যায়, যার কারণে সবাই এই চ্যাপ্টারটা পছন্দ, ফেভারিট। আমারও আলহামদুলিল্লাহ ফেভারিট ছিল, আমার মনে হয় সবারই ফেভারিট হবে এক সময়। আচ্ছা, এনিওয়ে, তো এই চ্যাপ্টারে পুরোপুরি বোঝার জিনিসটা আমরা চেষ্টা করবো ক্লাসে 100% কনসেন্ট্রেশন রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত। আর সাথে তোমাদের সকল কোয়েশ্চেন তোমরা কোনো হেজিটেশন ছাড়া কিউএনএতে দিয়ে দেবা। আমার সাথে আমরা তারিফ ভাই আছেন তোমাদের সকল জানার আগ্রহ যেগুলো সেগুলোর আনসার দেওয়ার জন্য। তো লেটস স্টার্ট। নয়ন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাইয়া, স্লাইড কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ মবিন, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো চ্যাপ্টার 5, এনার্জি ফর লাইফ। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা শিখবো তা হচ্ছে এনার্জি। তো হোয়াট ইজ এনার্জি? তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা কার দেখতে পাচ্ছি, যেটা গাড়ি। ঠিক আছে, এই গাড়িটা কি একদম থেমে আছে না, স্থির অবস্থায় আছে না? এটাকে আমরা বলছি স্ট্যাটিক বা স্থির। আর এই গাড়িটা মুভ করছে, তাহলে আমরা বললাম মুভিং। ওকে, তাহলে একটা গাড়ি যদি স্ট্যাটিক অবস্থা থেকে মুভিং স্টেটে যেতে চায়, তাকে যদি মুভ করতে হয়, তার কিন্তু ভাইয়া এনার্জি প্রয়োজন। আবার বলছি ভাইয়া, একটা গাড়ি স্ট্যাটিক আছে, স্ট্যাটিক থেকে যদি মুভ করতে চায়, মুভিং হতে গেলে অবশ্যই একটা গাড়ি কিন্তু ভাইয়া এনার্জি প্রয়োজন। সিমিলারলি অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি, ধরো তুমি নর্মাল অবস্থায় আছো, তুমি চুপচাপ দাঁড়ায় আছো, তুমি ধরো অফিসে যাচ্ছ বা কোনো কাজ করছো, বা ধরো এই যে তুমি এই লোকটা তো দৌড়াদৌড়ি করেছে, বুঝতে পারছো? দৌড়াদৌড়ি করার পর সে জাস্ট হাঁপাচ্ছে। এনিওয়ে, তো ধরো তুমি যদি মুভ করো, তোমার কিন্তু ভাই এনার্জির প্রয়োজন আছে। তার ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে একটা জিনিস, সেটা লিভিং হোক আর নন লিভিং হোক। নন লিভিং মানে যেমন কারের একটা উদাহরণ, আর লিভিং মানে তুমি আমি, গাছপালা সবকিছু, তুমি আমি, ট্রিজ, ঠিক আছে, যে কোনো অর্গানিজম। তাহলে সেটা লিভিং হোক বা নন লিভিং হোক, তাকে ফাংশন করার জন্য, তাকে মুভ করার জন্য, তার মেটাবলিজম করার জন্য, তার সকল বায়োলজিক্যাল রিয়াকশন গুলো করার জন্য কিন্তু ভাইয়া একটা জিনিস লাগে, সেই জিনিসটার নাম হচ্ছে এনার্জি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে এনার্জিটা কিভাবে পাবো আমরা? যেহেতু আজকে আমাদের টপিকটাই হচ্ছে এনার্জি ফর লাইফ, এই এনার্জি নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা আজকে। এবং আজকে টপিকটা বলতে পারো একটা ডিফারেন্ট ফ্লেভার পাবা, তোমরা কিছু কেমিস্ট্রি ফ্লেভার পাবা, কিছু ফিজিক্সের ফ্লেভার পাবা। এনিওয়ে, তো ভাইয়া গাড়ির যে এনার্জি, এটা কিন্তু ভাইয়া যদি সেই গাড়িটা তেলে চলে, অয়েলে চলে, সেটা হতে পারে কি ডিজেল, অকটেন, এনিথিং। যদি ভাই গ্যাসে চলে, সিএনজি গ্যাসে, এলপিজি গ্যাস হতে পারে, এলএনজি গ্যাস হতে পারে। ঠিক আছে, গাড়ির যে এনার্জি, সেই এনার্জি গুলো কিন্তু অয়েল বা সিএনজি এই টাইপের কিছু, এগুলো থেকে সে হচ্ছে এনার্জিটা পায়। আর আমরা কোথেকে এনার্জি পাই ভাইয়া? দেখো সুন্দর একটা ছবি দেওয়া আছে, কিসের ছবি এটা? বিরিয়ানি বা ফুড। তো এখানে আসলে
আমরা সবাই কোয়ারেন্টাইনে, আমরা সবাই ঘরে বসে আছি, আমরা কেউ রেস্টুরেন্টে যেতে পারছি না, এখন খাবার দাওয়া হচ্ছে না, ঠিক আছে? তো তোমাদেরকে হচ্ছে একটু আমরা রেস্টুরেন্টের ফ্লেভার দিলাম আজকে উদ্ভাসের ক্লাসের মাধ্যমে, সবাইকে বিরিয়ানির ছবি দেখিয়ে তোমাদেরকে একটু রেস্টুরেন্টের ফ্লেভার দিলাম। আচ্ছা, এনিওয়ে, তো আমরা হচ্ছে ফুড থেকে সেই এনার্জিটা পাই। তাহলে একটা গাড়ি কোত্থেকে এনার্জি পাচ্ছে বা কার কোত্থেকে এনার্জি পাচ্ছে? অয়েল, সিএনজি এসব থেকে। একটা হিউম্যান বিং কোত্থেকে এনার্জি পাচ্ছে? ফুড থেকে। এই যে ফুড, এই ফুডটা পরবর্তীতে সেলের মধ্যে গিয়ে বিভিন্ন মেটাবলিক প্যাথওয়ের মাধ্যমে গিয়ে এনার্জি প্রডিউস করছে, আর পরবর্তীতে এই এনার্জি থেকে সকল বায়োলজিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে। এখন আমরা কিছু জিনিসপাতি শিখব। সেটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডটা লাগবে। আচ্ছা তারিক ভাইয়া, স্ক্রিনে কি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ মুবিন ভাইয়া, দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড দেখা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা কিন্তু যেটা শিখবো, যখন আমরা নন লিভিং জিনিসপাতি শিখলাম দেখলাম, তখন আমরা দেখলাম তাদের এনার্জি সোর্স হচ্ছে অয়েল বা সিএনজি। সিএনজি বলতে আমি বোঝাচ্ছি এলপিজি গ্যাস, না গ্যাস, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনটা দ্বারা এখানে যদি নন লিভিং এ এগুলো এনার্জি দেয়, তাহলে নিশ্চয়ই লিভিং অর্গানিজম বা লিভিং বডিগুলো তো নিশ্চয়ই কিছু না কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে, যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো এনার্জি দিচ্ছে। আবার বলছি, নন লিভিং যত জিনিসপাতি আছে, নন লিভিং এ যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স এনার্জি দেয়, তাহলে লিভিং জিনিসও কোনো না কোনো কেমিক্যাল সাবস্টেন্সের প্রয়োজন আছে যা এনার্জি দিবে। সেই কেমিক্যাল সাবস্টেন্সটা যেটা আমাদের বডিতে এনার্জি দিচ্ছে, শুধু আমাদের বডি না, উদ্ভিদ, সকল প্ল্যান্টস, সকল অ্যানিমালস, সবাইকে এনার্জি দিবে, সেই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া এটি। I'm repeating it. The thing is, in a non-living thing, we see oil or gas gives the energies. Similarly, in any living organism, in a living body, like animal and plants, we also need a chemical substance that will produce the energy, that will provide the energy. And that chemical source, that chemical substance is known as ATP. Now the question is, what is ATP? ATP is the abbreviation of adenosine triphosphate. Adenosine triphosphate. Now you can ask me, what is ATP? What is adenosine? What is these things? What is the stuff? Anyway, ATP হচ্ছে adenosine triphosphate, ATP পূর্ণরূপ। এবং সিকিউতে ক নাম্বার কোয়েশ্চেনে বারবার কিন্তু এটা আসে, ATP এর পূর্ণরূপ লিখো। তাহলে ATP কি জিনিস ভাইয়া? adenosine triphosphate। ATP এর কি ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা যেটা, সেই কেমিক্যাল ফর্মুলা হচ্ছে আমাদের সিলেবাসের বিষয় না, বাট ATP এর স্ট্রাকচারটা হচ্ছে আমাদের হচ্ছে শিখতে হয়। ওকে, তো ATP এর স্ট্রাকচারটা কিরকম? ATP হচ্ছে এমন একটা জিনিস, এখানে কি কি জিনিসপাতি আছে একটু মাথা খাটাই। ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস যে ট্রাই, so far you must know it. Mono means 1, di means 2, tri means 3, tetra means 4, penta means 5, hexa means 6, hepta is 7, octa is 8. তাহলে এখানে বলা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে আমরা বুঝতে পারছি যেখানে তিনটা ফসফেট আছে। তাহলে ভাই কয়টা ফসফেট? তিনটা ফসফেট আছে। এবং এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটিপি এর স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে আমাদের আজকে শেখার বিষয়। তাহলে হচ্ছে আমরা রিপিট করি, আমি কি বললাম এতক্ষণ? নন লিভিং যত জিনিসপাতি সেখানে অয়েল, গ্যাস যেরকম প্রয়োজন আছে, হিউম্যান বডি বা প্ল্যান্ট সবার ক্ষেত্রে এরকম এনার্জি প্রয়োজন আছে, সেই এনার্জিটার নাম হচ্ছে ভাইয়া এটিপি। ইন এটিপি ফর্ম সব এনার্জি হচ্ছে স্টোর হয়, এবং সেই স্টোরড এনার্জি থেকে কিন্তু আমরা শক্তি পাই বা এনার্জি পাই, সেটা কাজে লেগে সব কাজগুলো হয়। তো এটিপি এর ফুল ফর্ম, এটিপি এর ইলাবোরেশন হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটার কম্পোনেন্টস কয়টা? কম্পোনেন্ট হচ্ছে তিনটা, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফেট গ্রুপ। সরি, একটা ইন্টেনশনালি এ এসেছে, এটা রং। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা শিখবো হোয়াট ইজ পেন্টোজ সুগার, হোয়াট ইজ নাইট্রোজেনাস বেস, ফসফেট। তোমাদেরকে আমরা বলেছি মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, অক্টা মানে 8। তাহলে পেন্টোজ সুগার, পেন্টা তার মানে 5, অর্থাৎ এটা যে কম্পোনেন্ট মধ্যে একটা সুগার মলিকিউল পাওয়া যায়, যে সুগার মলিকিউলের
মধ্যে 5টা কার্বন পাওয়া যায়। আবার বলছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট যে কম্পোনেন্টস গুলো আছে তার মধ্যে পেন্টোজ সুগার যে কম্পোনেন্ট, এই সুগার কম্পোনেন্টে 5টা কার্বন মলিকিউলস, কার্বন অ্যাটমস রয়েছে। অর্থাৎ আমরা জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। আমরা যদি একটা ছবি আঁকি, এই ছবি দেখো চারটা কোণা পাও কিনা, চারটা এজ পাও কিনা, 1 2 3 4 5। তাহলে পেন্টোজ সুগার হচ্ছে এমন একটা সুগার যেখানে আমরা 5টা কার্বন পাই, 1 2 3 4 5। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। এখানে যে নাইট্রোজেনাস বেস, সেই নাইট্রোজেনাস বেসটার নাম হচ্ছে অ্যাডিনিন। ঠিক আছে, অ্যাডিনিন মনে থাকবে ইনশাআল্লাহ, কারণ অ্যাডিনোসিন তো এইখান থেকে আসছে অ্যাডিনোসিন, এখানে মনে রাখবো অ্যাডিনিন। আর এটার চেহারা কিরকম, এটার চেহারা হচ্ছে আমরা দেখবো ভাই একটু পরে। আর ফসফেট গ্রুপ, ফসফেট হচ্ছে পি দিয়ে প্রকাশ করি আমরা। ঠিক আছে, ফসফেট কয়টা ফসফেট ভাই এখানে? 3টা ফসফেট। একই। তাহলে আমরা বললাম এটিপি ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটার স্ট্রাকচার পড়বো আমরা। স্ট্রাকচারের মধ্যে হচ্ছে 3টা জিনিস, অ্যাডিনিন পাওয়া যাবে, রাইবোজ পাওয়া যাবে, ফসফেট গ্রুপ পাওয়া যাবে। কয়টা ফসফেট গ্রুপ ভাইয়া? 3টা ফসফেট গ্রুপ, 1 2 3। কেন 3টা? টি ফর ট্রাই, তাই 3টা ফসফেট। দেন হচ্ছে রাইবোজ আমরা পড়েছি। রাইবোজ হচ্ছে এমন একটা সুগার যেখানে 5টা কার্বন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5। রাইবোজ ইজ আ টাইপ অফ পেন্টোজ। রাইবোজ ইজ আ সাবটাইপ অফ পেন্টোজ। ঠিক আছে, অ্যাডিনিন কি? অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজেনাস বেস এক ধরনের। অ্যাডিনিন সব ডিটেইলস আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 12 এ গিয়ে পড়বো, ইন্টারমিডিয়েট লেভেলে পড়বো। তার মানে অ্যাডিনিন নিয়ে আমরা এখন না পড়ি, আমরা চ্যাপ্টার 12 এটা পড়বো। ঠিক আছে, চ্যাপ্টার 12 এর ক্লাস আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হবে সেই ক্লাসে। আচ্ছা, তাহলে আমাকে যদি কেউ বলে যে তুমি আমাকে এটিপি এর কেমিক্যাল স্ট্রাকচারটা লিখে দেখাও, আমরা এইভাবে লিখতে পারি। This one is adenine, which will be connected with a pentose sugar. Pentose means 5 carbon and it has 3 phosphate groups. Okay, this হবে এরকম 1 2 3। আচ্ছা, এখন ভাইয়া তাহলে আজকের কি থিম হচ্ছে, আমাদের এটিপি নিয়ে অনেক কাহিনী শিখতে হবে। এখন আমরা কিছু জিনিস শিখবো, তা হচ্ছে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। তাহলে ভাইয়া এবার আসি আসল কথা, হোয়াট ইজ ফসফোরাইলেশন, হোয়াট ইজ ডিফসফোরাইলেশন। মনে রাখবো ভাইয়া, যে কোনো কিছুর সাথে ফসফেট অ্যাডিশনকে আমরা বলি ফসফোরাইলেশন। আবার বলছি, যে কোনো কিছুর সাথে ফসফেট অ্যাডিশনকে আমরা বলি ফসফোরাইলেশন। তাহলে আমি লিখি, ফসফেট অ্যাডিশন কে আমরা বলি ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। আর ভাইয়া যে কোনো কিছু থেকে ফসফেট বাদ দেওয়া ফসফেট ডিডাকশন বা ডিডাকশনই বলি, ডিডাকশন ইজ সেম থিং, আমরা বলি হচ্ছে ডিফসফোরাইলেশন। আবার বলছি ভাইয়া, কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করা বা অ্যাড করাকে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন, কিন্তু হচ্ছে ফসফেট বাদ দেওয়া বা মাইনাস করা বা রিডিউস করা বা ডিডাক্ট করাকে আমরা বলি হচ্ছে ডিফসফোরাইলেশন। এই যে ডিডাকশন না, এই ডি থেকে আসছে ডিফসফোরাইলেশন। ওকে ভাইয়া, বুঝতে পারলাম? আচ্ছা, এখন ভাইয়া ফসফেট অ্যাডিশন ফসফেট ডিডাকশন গুলো কি ভাইয়া? দেখো ভাইয়া কি আসলে, ধরো তোমাকে আমি 2টা ফসফেট দিয়েছি, তুমি বললা ভাইয়া আমি শেষে আরেকটা ফসফেট যুক্ত করব বা অ্যাড করব। তাহলে ভাইয়া বলো তো কয়টা ফসফেট হলো এখানে? ছোট বাচ্চাদের অঙ্ক, 3টা ফসফেট হলো। তাহলে এই যে ফসফেট যুক্ত হলো, ফসফেট যে অ্যাড হলো, এটাকে আমরা বলছি ফসফোরাইলেশন। আর ফসফেট ডিডাকশনটা কিভাবে হবে? ধরো তোমাকে আমি 3টা ফসফেট দিলাম, তুমি মাইনাস করবা, -1 ফসফেট ধরো, তাহলে তোমার হচ্ছে 2টা ফসফেট। তাহলে এই যে ফসফেট রিমুভ করা সেটাকে আমরা বলছি ডিফসফোরাইলেশন। ফসফেট যুক্ত করা, এই যুক্ত করাকে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন। এখন তোমাকে জিনিসটা শিখতে হবে ভাইয়া, এখানে এটিপি, এটিপিতে ভাই কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট না? তাহলে ভাই এমন কি কোনো বায়োলজিক্যাল কম্পাউন্ড আছে যেটা 2টা ফসফেট আছে? তো হচ্ছে হ্যাঁ আছে ভাইয়া, সেই কম্পাউন্ডের নাম হচ্ছে এডিপি। এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে কোনোভাবে তুমি যদি এডিপির সাথে আরেকটা ফসফেট অ্যাড করে দিতে পারো, সেটাকে আমরা বলছি এটিপি। আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ডে যেগুলো আরো ডিটেইলসে পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথমে বলতে হচ্ছে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। এখন দেখো ভাইয়া,
আমার হচ্ছে একটা রাসায়নিক কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে এডিপি। এডিপি মিন্স ডাই অর টু, আর এটিপি হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড, সবই সেলে আছে, সবই আমাদের সেলে আছে, প্ল্যান্টের সেলে, সবার সেলে আছে। ট্রাই মিন্স আমরা বলছি ফসফরাস, ফসফরাস এর সাথে আরেকটা ফসফরাস যুক্ত করব, সেটাকে আমরা বলছি হচ্ছে থিটা ফসফরাস। এই প্রসিডিউরটাকে আমরা বলছি হচ্ছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। আর এই জিনিসটাই কিন্তু আমাদের ঘটবে হচ্ছে এইখানে। এখানে কি হবে হচ্ছে এডিপি, কয়টা ফসফেট ভাইয়া? এখানে দুইটা, এখানে একটা, এখানে তিনটা। তাহলে এডিপি প্লাস আরেকটা ফসফেট সমান সমান এটিপি। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করে এডিপি প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু এটিপি, এটা কি ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন, তুমি চোখ বন্ধ করে বলে দিবা ফসফোরাইলেশন। আর যদি ভাইয়া কেউ কোয়েশ্চেন করে আচ্ছা ভাইয়া বলো তো এটিপি থেকে একটা ফসফেট আমি বাদ দিয়ে দিব, মাইনাস করব বা রিমুভ করব বা ডিডাক্ট করব, এটাকে আমি কি বলবো? এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো হচ্ছে ডিফসফোরাইলেশন। ফসফেট বাদ দিয়ে দাও, 3 - 1 = 2, বাদ দাও। তাহলে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন আমি মনে করি, আশা করি আমরা আলহামদুলিল্লাহ বোঝাতে পেরেছি। এখন ভাইয়া কথা হলো এখানে একটা হালকা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে ভাইয়া এই যে ফসফরাসের সাথে ফসফরাস যেগুলো যুক্ত হলো, ঠিক আছে, এই যে ফসফরাস গুলো যে যুক্ত হলো, এখানে ভাইয়া কিছু এনার্জির প্রয়োজন হয়। তুমি যে দুইটার মধ্যে অ্যাডিশন করবে, অ্যাডিশন করতে গেলে ভাইয়া কিছু এনার্জির প্রয়োজন হয়। এনার্জি ছাড়া দুইটার মধ্যে জোড়া লাগানো যায় না। যেমন ধরো তুমি ধরো এইটা হচ্ছে আমার ভাঙা টুকরা, এটা হচ্ছে আমার আরেকটা ভাঙা টুকরা, যদি তুমি জোড়া লাগিয়ে এরকম একটা জিনিস বানিয়ে ফেললাম, ঠিক আছে, তাহলে এইটা জোড়া লাগাতে গ্লু লাগবে না, গ্লু আঠা লাগবে না, আঠা গ্লু বা আঠা। ঠিক তেমনি এই দুটোর মধ্যে যে কানেকশন হবে, এই যে কানেকশনটা হবে, এখানে কিছু জিনিসপাতি লাগবে, গ্লু লাগবে, আঠা লাগবে। এই আঠাটার নাম হচ্ছে ভাইয়া এনার্জি। এই এনার্জি ছাড়া ভাইয়া এই যে জোড়াগুলা, এই যে এই জোড়াটা লাগবে না। আবার ভাইয়া সিমিলারলি তুমি যদি ধরো ফসফেট, ফসফেট ফসফেট আছে, এটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গিয়ে ভেঙে গেল, তাহলে এই যে বন্ডটা ভেঙে গেল না, এই যে বন্ডটা ভেঙে গেল, গ্লু রিমুভ হয়ে গেল না, ওটা হচ্ছে এনার্জি রিমুভ। তাহলে আমি একটা রিপিট করি, ফসফোরাইলেশন হচ্ছে এমন একটা প্রসিডিউর যেখানে ফসফেট যুক্ত হবে, ফসফেট অ্যাড হবে, সেই সাথে এনার্জির প্রয়োজন হবে। তাহলে ফসফোরাইলেশন প্রসিডিউরে এনার্জি অ্যাবজর্ব হয়, ফসফোরাইলেশন প্রসিডিউরে এনার্জি অ্যাবজর্ব হয়। আর ডিফসফোরাইলেশন এমন একটা প্রসিডিউর যেখানে বন্ডটা ব্রেক হয়, এই কেমিক্যাল বন্ড ব্রেকিং হওয়ার কারণে এনার্জি রিলিজ হয়। আবার বলছি, phosphorylation is a procedure where phosphorus atom is added, and in this case energy is absorbed, and dephosphorylation is a procedure, is a chemical reaction where a phosphorus atom is reduced, removed, deducted, and in this procedure, in this way energy is released. আশা করি আমরা বোঝাতে পেরেছি। এখন আমরা আমাদের পড়ায় ফিরে যাই। তো এতক্ষণ আমাদের ছিল ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশন বলতে আমরা বোঝাচ্ছি এডিপি প্লাস ফসফেট, এটিপি 2 + 1 = 3। ডিফসফোরাইলেশন হচ্ছে প্রসিডিউর যেখানে ফসফেট রিমুভ হবে, 3 - 1 = 2। ঠিক, এই প্রসিডিউরে কি হবে? এনার্জি অ্যাবজর্ব হবে, এই প্রসিডিউরে কি হবে? এনার্জি রিলিজ হবে। শেষ। তো এখন আমরা যেটা দেখবো সেটা তোমাদের বইয়ের ছবি, বইয়ের ফিগারটাকে জাস্ট আমরা স্লাইডে অ্যাড করে দিয়েছি। বইয়ের এই ফিগারটা যদি তোমরা দেখো তোমাদের হচ্ছে বুঝতে অনেক কষ্ট হবে, বা দেখো ভাইয়া আমরা কত ইজিলি এখানে বোঝার চেষ্টা করব। Now let's contemplate on this figure. This figure is about a cycle, that is ATP and ADP cycle. এই সাইকেলে দেখো ATP, adenosine triphosphate 3। তো ট্রাইফসফেট মানে ভাই কয়টা ফসফরাস অ্যাটম ভাইয়া? 1 2 3। সেখান থেকে ভাইয়া আমি একটা না রিমুভ করব। তাহলে ভাই একটা যদি আমি রিমুভ করি, একটু কালার চেঞ্জ করি, একটা যদি রিমুভ করি 3 - 1 = 2। এই দেখো ভাইয়া 2 1। তাহলে ভাই এই যে প্রসিডিউরটা আমি কি বলবো ভাইয়া? ডিফসফোরাইলেশন। আর ভাইয়া এই যে প্রসিডিউর, সেকেন্ড প্রসিডিউর, এই প্রসিডিউর দেখো ভাইয়া একটু খেয়াল করে, কয়টা ফসফেট ছিল ভাইয়া? 1 আর 2 না, সাথে একটা যুক্ত হলো, তাহলে 2 + 1 = 3। দেখো ভাই এই যে তিনটা, তাহলে এই যে প্রসিডিউর আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন। এবং সেই সাথে কি বলা হচ্ছে দেখো, ফসফোরাইলেশন হচ্ছে এনার্জিটা অ্যাবজর্ব হবে। আমি বলছিলাম কি যে 2 এর সাথে যে 1, এখানে ভাই একটা গ্লু লাগবে না, গ্লু বা আঠা, এই আঠাটা হচ্ছে এনার্জি। ঠিক আছে,
এনার্জি যে অ্যাবজর্ব করবে ফ্রম ফুড, আর হচ্ছে ডিফসফাইলেশন হচ্ছে বন্ডটা ব্রেক হবে, বন্ডটা যে ব্রেক হলো ফলে হচ্ছে এনার্জিটা রিলিজ হবে। এই হচ্ছে আমাদের ফসফাইলেশন এবং ডিফসফাইলেশন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি এটিপি এর সিগনিফিকেন্স। আমি এখানে একটা এক্সাম্পল দিই, তোমরা অনেকে খেলেছো ছোটবেলায় এবং এখনো পাওয়া যায়, তোমার ধরো যে বসুন্ধরা সিরিজে তুমি যাও কিংবা এখনো অনেক ভিডিও গেমসের দোকানে এরকম একটা গেমস পাওয়া যায়। গেমস তো হচ্ছে এরকম, ধরো এই হচ্ছে গেমসের স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের স্ক্রিন, স্ক্রিনে গেমসটা শো করবে এবং এইখানে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কয়েন ইনপুট দিতে হবে, কয়েন কয়েন কয়েন। তুমি যদি এখানে তুমি যদি এখানে কয়েন দাও তুমি গেমসটা খেলতে পারবে না, অথবা গেমসটা খেলতে পারবে, বুঝতে পারছো? এরকম গেমস হলো ভিডিও গেমসের দোকানে পাওয়া যায়, তোমরা অবশ্যই ছোটবেলায় কেউ না কেউ খেলেছো বা অবশ্যই দেখেছো এরকম গেমস, যে কয়েন দিলে গেমস খেলা যায়, কয়েন ছাড়া গেমস খেলা যায়। সিমিলারলি আমরা যদি এটাকে আমাদের বডির সাথে কম্পেয়ার করি, আমাদের বডির সকল বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, বায়োকেমিক্যাল প্রসেস, আমাদের সকল গ্রোথ, আমাদের সকল ফিজিওলজিক্যাল প্রসেস, সকল মেটাবলিক প্যাথওয়ে সবকিছুতে কিন্তু কোনো কিচ্ছু পসিবল হবে না যদি আমরা এটিপি না দিই। তাই এটিপি কে ভাইয়া সবসময় কয়েনের সাথে কম্পেয়ার করা হয়, কয়েনের মতো ভাবা হয়, ঠিক আছে? কয়েনের সাথে একটা সিমিলারিটি আছে, ঠিক আছে? তাই এটিপির অপর নাম হচ্ছে এনার্জি কয়েন। আমি বুঝতে পারলাম why এটিপি is known as কয়েন। কয়েন ছাড়া তুমি যদি গেমস খেলতে না পারো, ঠিক তেমনি কয়েন ছাড়া তোমার বডি কোনো কাজও হবে না। আর আমাদের বডির কয়েনটা কি ভাইয়া? আমাদের বডির কয়েনটা হচ্ছে এটিপি। এটিপি হচ্ছে সেই কেমিক্যাল সাবস্টেন্স যেই সাবস্টেন্স ছাড়া আমাদের বডির কোনো বায়োকেমিক্যাল মেকানিজম হবে না। এর জন্য এটিপির অপর নাম হচ্ছে এনার্জি কয়েন। তোমাদের সামনে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, আমার ছবিটা খুব সুন্দর লাগছে দেখতে, কয়েনের মধ্যে এটিপি নাম লিখে দেওয়া আছে, ঠিক আছে? এবং আমাদের সিকিউ কোয়েশ্চেন খ নম্বরে প্রায় আসে why ATP is known as energy coin. Okay, why ATP is known as energy coin. আচ্ছা, প্লাস অনেক জায়গায় এরকমও লেখা থাকে এনার্জি কয়েন, তো অনেক জায়গায় লেখা থাকে বায়োলজিক্যাল কয়েন, এরকম লেখা থাকে, সেম থিং বায়োলজিক্যাল কয়েন। কারণ এটা কি বায়োলজিক্যাল লিভিং বডিতে হচ্ছে, ঠিক আছে? নন লিভিং বডিতে এগুলো হয় না। ওটা এটিপি কে অনেক সময় এনার্জি কয়েনও বলা হয়, অনেক সময় বায়োলজিক্যাল কয়েনও বলা হয়। আচ্ছা, এখন আমরা জিনিসটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের মধ্যে আমি যে কোশ্চেন জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে ফসফাইলেশন এবং ডিফসফাইলেশন, ফসফাইলেশন এবং ডিফসফাইলেশন। এটা আমাকে কেউ একজন একদম শর্টকাটে দুইটা সেন্টেন্স দিয়ে বোঝাবা, ফসফাইলেশন কি জিনিস ভাইয়া, ডিফসফাইলেশন কি জিনিস। তো যারা যারা বলতে চাও তারা একটু হ্যান্ড রেজ করবা, অ্যাটেন্ডেন্স এর মধ্যে যারা এটা বলতে চাও তারা একটু হ্যান্ডটা রেজ করো, জাস্ট শর্টকাটে বলবা ফসফাইলেশন কি জিনিস ভাইয়া, ডিফসফাইলেশন কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, প্রথমে সুযোগ দিচ্ছি সাদ বিন কামাল, ভাইয়া তুমি বলো, আমাকে একটু বুঝিয়ে বলো ফসফাইলেশন কি জিনিস, ডিফসফাইলেশন কি জিনিস, জাস্ট শর্টলি, একদম শর্টকাটে। জি ভাইয়া, ফসফোরিলেশন হচ্ছে যে এনার্জি অ্যাবজর্ব করে, আর মানে ফসফেট, অ্যাডিং অফ ফসফেট। আর হচ্ছে ডিফসফোরিলেশন হচ্ছে ভাই এনার্জি রিলিজ হয়, মানে এখান থেকে ফসফেটটা রিলিজ হয় বা ডিডাক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে আশা করি ভাইয়া তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আর তোমরা যারা হচ্ছে হাত তুলেছো আমি জানি তোমরা ভাই সবাই পারো, ঠিক আছে? তোমাদের সবার জন্য তোমাদেরকেও থ্যাংক ইউ, তোমরা যে হ্যান্ড রেজ করেছো। তোমরা এখন আবার লোয়ার হ্যান্ড করতে পারো, ঠিক আছে? তোমার আবার সুযোগ আসবে, তখন আবার আমার কোশ্চেন আনসার করতে পারো। আচ্ছা, এখন হচ্ছে আমি তারিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়া আমরা কোনো কমন কোশ্চেন নিতে পারি কিনা? হ্যাঁ মুবিন, আমরা কিছু কমন কোয়েশ্চেন নিতে পারি ভাইয়া। তো আমাদের এখানে হচ্ছে যে কোয়েশ্চেনটা হচ্ছে একটু বেশি আসছে, সেটা হচ্ছে অনেকে বলতেছিল যে পেন্টোজ আর রাইবোজের মধ্যে সম্পর্কটা কি। তো পেন্টোজ আর রাইবোজের মধ্যে সম্পর্কটা হচ্ছে, দেখো পেন্টোজ হচ্ছে আমাদের এক প্রকার শর্করা, যেখানে হচ্ছে আমাদেরকে মুবিন ভাই কিন্তু বুঝাই দিছে পেন্টা মানে হচ্ছে 5, যে শর্করা গুলোতে 5টা কার্বন থাকবে তাদেরকে বলা হয় হচ্ছে কি পেন্টোজ। এই 5টা কার্বনওয়ালা অনেকগুলো শর্করা আছে, তার একটা উদাহরণ হচ্ছে রাইবোজ। তার মানে হলো কি পেন্টোজ, রাইবোজ হলো পেন্টোজের একটা উদাহরণ। এটা ছিল একটা ভালো কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন ছিল, সবাই হচ্ছে আজ করতেছে যে হচ্ছে আমাদের মুবিন ভাইয়া হয়তো বলছো, এরপর হচ্ছে আমি আবার বলি, যেটা হচ্ছে এটিপি থেকে একটা ফসফেট চলে গেলে হবে হচ্ছে কি এডিপি, আর হচ্ছে এডিপি থেকে আরেকটা ফসফেট চলে গেলে কি হবে, এডিপি থেকে আরেকটা ফসফেট চলে গেলে হয়ে যাবে হচ্ছে এএমপি। আর কথা হলো তারপর বলছো ভাই এখন এএমপি থেকে যদি হচ্ছে আরেকটা ফসফেট চলে যায় তাহলে কি হবে, তাহলে থাকবে অ্যাডেনোসাইন। আরেকটা কোশ্চেন হচ্ছে অনেকে করছো, সেটা হচ্ছে অ্যাডেনোসাইন আর হচ্ছে কি অ্যাডেনিনের মধ্যে পার্থক্য কি। তোমরা হচ্ছে দেখবা মুবিন ভাই হচ্ছে স্লাইডে কিন্তু দেখাই দিচ্ছে এডেনোসাইন কি নিয়ে গঠিত। এডেনোসাইন গঠিত হয়েছে আমাদের হচ্ছে রাইবোজ সুগার আর হচ্ছে কি আমাদের
নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফেট নিয়ে। ওই যে নাইট্রোজেন বেসটা আছে না, ওই নাইট্রোজেন বেসটার অনেকগুলো প্রকার আছে, মেইনলি হচ্ছে আমরা 5 প্রকারের নাইট্রোজেন বেস পাই। ওই নাইট্রোজেন বেসের একটা প্রকার হচ্ছে অ্যাডেনিন। তার মানে অ্যাডিনিনের সাথে রাইবোজ সুগার আর ফসফেট যুক্ত হয়ে অ্যাডেনোসাইন তৈরি করে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে মুবিন, ধন্যবাদ তোমাকে। আচ্ছা আচ্ছা, আমি তো চ্যাটে একটু খেয়াল করছি, চ্যাটে কিছু কোয়েশ্চেন আসতেছে। চ্যাটে একজন জিজ্ঞেস ভাইয়া শর্করা কি? আমার মনে হয় আমি অথবা তারিফ অথবা ভুলে শর্করার কথা বলে ফেলেছি। শর্করা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বাংলা হচ্ছে শর্করা। আর হচ্ছে নাইট্রোজেন বেস কি? নাইট্রোজেন বেস নিয়ে আমরা চ্যাপ্টার 2 এর ডিটেইলসে পড়বো। সো নো নিড টু প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা পড়ায় ফিরে যাই। তাহলে এটিপি কে কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়? আমার কাছে মনে হয় বা এনার্জি কয়েন বলা হয়, তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যে শিখবো সেটা হচ্ছে ফটোসিনথেসিস। আমরা ক্লাস 1 2 12 একদম বাচ্চাকাল থেকে শিখে আসি যে প্ল্যান্ট হচ্ছে যে কোনো ফুড প্রডিউস করতে পারে, বাট অ্যানিমালস ফুড প্রডিউস করতে পারে না। অর্থাৎ প্ল্যান্ট ইজ সেলফ প্রডিউসিং আমরা বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ নিজের ফুড নিজে তৈরি করতে পারে, নিজের ফুড নিজে তৈরি করতে পারে, প্রডিউস করতে পারে বা সিনথেসিস করতে পারে, বাট আমার অ্যানিমালস সেটা পারে না। আর এই কারণে সকল অ্যানিমালস প্ল্যান্টস এর উপর ডিপেন্ডেন্ট ফুডের জন্য। এই যেমন এখানে একটা প্ল্যান্ট দেখানো হয়েছে, এটা হচ্ছে জিরাফ, জেব্রা, এটা হচ্ছে বিয়ার, এটা হচ্ছে হিউম্যান বিং। মানুষের ছবি আমি দিয়েছি, একটা কিউট বাচ্চার ছবি, তোমরা সবাই এই বয়সের, ঠিক আছে? তোমরা সবাই ছোট, তোমাদের কিউট একটা ছবি এখানে দিয়ে দিয়েছি। তো আমরা সবাই কিন্তু প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট ফর আওয়ার ফুড। তো প্ল্যান্ট যে প্রসিডিউরের মাধ্যমে আমাদের ফুডটা তৈরি করে, সেই প্রসিডিউরের নাম হচ্ছে ভাইয়া ফটোসিনথেসিস। এটা আমরা সবাই ক্লাস 8 এ পড়েছি, ফটোসিনথেসিস। হোয়াই ইজ ফটোসিনথেসিস? ফটো মানে কি ভাইয়া? ফটো মানে হচ্ছে লাইট, ফটো মানে লাইট। আর সিনথেসিস মানে কি? তৈরি করা বা কি প্রোডাকশন বা প্রডিউস করা। তাহলে photosynthesis is a procedure in which a plant produces its food with the help of light and chlorophyll. এখন উদ্ভিদের ফুডটা কি ভাইয়া? উদ্ভিদের খাবারটা কি? উদ্ভিদের ফুড আমরা সবাই জানি, উদ্ভিদের ফুড হচ্ছে ভাইয়া কার্বোহাইড্রেট। ওকে, উদ্ভিদের ফুড হচ্ছে কার্বোহাইড্রেট। এখন আমরা হচ্ছে একটু হোয়াইট বোর্ডটা দেখি ভাইয়া। ধরো তোমার কাছে একটা গাছের টব আছে, গাছের টবে গাছ আছে। ধরো আমাদের হচ্ছে সান, এটা হচ্ছে আমাদের সান। ঠিক, আমি ড্রয়িং করছি, বুঝতে পারছো? হ্যাঁ, সমস্যা নেই, ভালোই লাগছে আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগছে এখন। এনিওয়ে, তো আমরা এখানে একটু খেয়াল করবো। ধরো তোমার হচ্ছে গাছের টব আর হচ্ছে সান। তো তোমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে কিন্তু অবশ্যই পড়েছো। চ্যাপ্টার 2 তে আমাদের কিছু সেলুলার অর্গানিজম ছিল। সেলুলার অর্গানিজমের মধ্যে একটা ছিল হচ্ছে প্লাস্টিক, অবশ্যই তোমার সেটা মনে আছে। তো তোমরা হচ্ছে আমাকে একটু চ্যাটে লিখে জানাবা যে ক্লোরোপ্লাস্টের কালার কি? ক্লোরোপ্লাস্ট কি গ্রিন নাকি ইয়েলো নাকি ব্লু নাকি রেড? আমরা একটু ক্লোরোপ্লাস্টের কালারটা বলবা সবাই। একটু চ্যাটে সবাই লিখো তো দেখি, পারো কিনা? ক্লোরোপ্লাস্টের কালার কি? চ্যাট দেখি তোমাদের কি লিখছো তোমরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা কারেক্ট আনসার দিয়েছো। ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে গ্রিন। থ্যাংক ইউ ফর পার্টিসিপেশন। তাহলে উদ্ভিদের যে বা প্ল্যান্টের যে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টে এই যে সানলাইট গুলোকে সে কিন্তু তোমাকে সে অ্যাবজর্ব করে। উদ্ভিদের প্ল্যান্টের যে ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ বলছি প্ল্যান্ট বলছি একই কথা। প্ল্যান্টের যে ক্লোরোপ্লাস্ট সানলাইটকে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পরে সানলাইটের যে এনার্জি সেগুলো সে কাজে লাগাবে। কাজে লাগানোর পরে সে কিন্তু মাটি থেকে পানি নিবে বা ওয়াটার নিবে। ওয়াটারের ফর্মুলা কি? H2O, সবাই জানে। এবং এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে। তাহলে উদ্ভিদ হচ্ছে বা প্ল্যান্ট হচ্ছে মাটি থেকে, সয়েল থেকে ওয়াটার নিবে আর এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে। এই ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড মিলে সে কি তৈরি করবে ভাইয়া? সে হচ্ছে তার ফুড তথা কার্বোহাইড্রেট প্রডিউস করবে। এই কার্বোহাইড্রেট কি টাইপের কার্বোহাইড্রেট? আমরা এটাকে বলি হচ্ছে হেক্সোস। কেন বলি? এটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H12O6, গ্লুকোজের সঙ্গে, গ্লুকোজের ফর্মুলা।
হেক্সোস কেন বলছি ভাইয়া? আমরা বলেছিলাম হচ্ছে 1 মিন্স কি মোনো, 2 ডাই, 3 ট্রাই, 4 টেট্রা, 5 পেন্টা, 6 হেক্সা, 7 হেপ্টা। তাহলে C6 মানে কি হেক্সা না, তাই এটার নাম হচ্ছে হেক্সোস, তো পেন্টোজের সাথে মিলিয়ে। তার মানে হচ্ছে যে প্ল্যান্ট সানলাইটের এনার্জি ক্লোরোফিলের মাধ্যমে কাজে লাগিয়ে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট প্রস্তুত করবে। কার্বোহাইড্রেট কোন টাইপের কার্বোহাইড্রেট? হেক্সোস কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বা C6H12O6। এটাই হচ্ছে আমাদের মোটামুটি পথ। এবার হচ্ছে আমরা আমাদের স্লাইডে ফিরে যাব। তাই দেখাচ্ছে, দেখো এই যে ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সানলাইটটা হচ্ছে প্লাস্টিকে পড়বে, ক্লোরোপ্লাস্টে পড়ার পর এদিকে সুগার এবং অক্সিজেন প্রডিউস। আচ্ছা, তাহলে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস রিঅ্যাকশনটা আমরা এভাবে লিখতে পারি কিনা ভাইয়া দেখো তো, তোমার আমার সাথে একমত কিনা? H2O বা ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড with the help of chlorophyll and sunlight, chlorophyll and sunlight, what is produced? কার্বোহাইড্রেট। কি টাইপের কার্বোহাইড্রেট? C6H12O6 প্লাস অক্সিজেন। এই অক্সিজেন পরবর্তীতে আমরা আবার ইনহেল করি, ঠিক আছে, আমরা কিন্তু ইনহেল করি অক্সিজেন। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল ফটোসিনথেসিস রিঅ্যাকশন, ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড, C6H12O6 and তো ভাই এখানে সেটা দেখানো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, লাইটের এনার্জিকে আমরা ফোটন বলি, আর ফোটন আমরা ডিটেইলস ফিজিক্সে পড়বো। সুগার তাহলে C6H12O6 এবং অক্সিজেন। এরপর আমরা পড়বো, এটা হচ্ছে জাস্ট দেখানো হয়েছে যে এই ধরো হচ্ছে একটা লিফ, একটা পাতার মধ্যে এটা হচ্ছে আমাদের কি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা দেখতে এরকম। সেখানে পাতার যেই টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলা হয় মেসোফিল। আর কিছু জানার প্রয়োজন নেই, এটা এনাফ, এর বেশি জানার প্রয়োজন নেই। আচ্ছা, এখন ভাইয়া এই যে আমরা পড়লাম, ফার্স্টে হচ্ছে সানলাইট পড়লাম, সানলাইটের হেল্পে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে ফটোসিনথেসিস প্রক্রিয়া গ্লুকোজ, সুগার, C6H12O6 এবং অক্সিজেন প্রডিউস। এখন ভাইয়া জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে, হোয়াইট বোর্ডে যাই। ফটোসিনথেসিস হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে কি প্রয়োজন ভাইয়া? ফটো মিন্স আলো, লাইট প্রয়োজন। তাহলে ফটোসিনথেসিস হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে অবশ্যই আমাদের লাইট প্রয়োজন। আর কোশ্চেন হচ্ছে ভাইয়া ফটোসিনথেসিসে লাইট প্রয়োজন তো বুঝলাম, এখন কি সব সময় লাইট প্রয়োজন? এখন হচ্ছে ভাইয়া তোমার কমন সেন্স কি বলে? তোমার কমন সেন্স হচ্ছে ডে লাইট, ডে এর সঙ্গে তো লাইট থাকে, নাইটে কি লাইট থাকে? নাইটে তো লাইট থাকে না, তাহলে ফটোসিনথেসিস কি হয় না? উত্তর হচ্ছে হয়। কেমনে হয় ভাইয়া, আপনি কি বলছেন? তাহলে ফটোসিনথেসিস এমন একটা প্রসেস যেখানে লাইট লাগবে, তাহলে নাইটে রাতে কি খাবারের প্রয়োজন হয় না? তুমি রাতে ডিনার করো না, তাহলে একটা প্ল্যান্টের কি ডিনারের প্রয়োজন আছে না? ও তো লাইট পায় না নাইটে, তাহলে হচ্ছে কিভাবে ওর ফটোসিনথেসিসটা হবে? আমি তো কোয়েশ্চেনটা বলতে পেরেছি কিনা? কোয়েশ্চেনটা হচ্ছে যে রাতে তো লাইট নাই, লাইট ছাড়া ফটোসিনথেসিস কিভাবে হয়? তো এখানে একটা সায়েন্টিস্ট ছিলেন, সায়েন্টিস্টের নাম হচ্ছে ব্ল্যাকম্যান। তিনি ছিলেন ইংলিশ সায়েন্টিস্ট, ইংল্যান্ডের। উনি 1905 সালে রিসার্চ করেছিলেন। রিসার্চ করে গবেষণা করে উনি দেখতে পান যে ফটোসিনথেসিসে আসলে লাইট প্রয়োজন, বাট লাইটটা ভাইয়া সব সময় প্রয়োজন নেই। অর্থাৎ কিছু সময় যদি লাইট পায় তাহলে ফটোসিনথেসিসটা চলে, কিছু সময় যদি লাইট পায় তাহলেই ফটোসিনথেসিসটা চলবে। তাহলে যতটুকু সময় আমার লাইট প্রয়োজন, অর্থাৎ দিনের বেলা লাইট পেলেই হচ্ছে, দিনের বেলা সে এমন কিছু কাজ করে যার কারণে সে রাতে সে চলতে পারে। অর্থাৎ দিনের বেলা সে বাজারটা করে ফেলে, রাতের বেলা সে রান্না বান্নাটা করে, তো রাতের বেলা সে আর বাজারে বের হয় না। বুঝতে পারছো? মানে তুমি ধরো সকালবেলা হচ্ছে বাজারের ব্যাগ, এটা হচ্ছে ডে। তুমি সকালবেলা হচ্ছে বাজার করছো প্লাস রান্না বান্নাও করছো। নাইটে কিন্তু করতেছো কি, সে ডে এর বাজার কাজে লাগাই তুমি নাইটেও সেই বাজারটা চালাচ্ছ। ওকে, ধরো ডে, নাইটেও ধরো আমি ব্ল্যাক দিলাম, সকালের বাজার দিয়েই তুমি রাতে রান্না বান্না করছো, ডিনার, এটা ধরো তোমার ডিনার। ওকে, এটা তোমার লাঞ্চ। এনিওয়ে, তো ফটোসিনথেসিস যে স্টেপে যে সময়টাতে লাইট প্রয়োজন, লাইট নেসেসারি, সেই স্টেপটাকে আমরা বলছি লাইট ডিপেন্ডেন্ট ফেজ। যেখানে লাইট প্রয়োজন, লাইট নেসেসারি। আর যেই স্টেপে লাইট প্রয়োজন নেই সেটাকে আমরা বলছি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ।
তাহলে ফটোসিনথেসিসে লাইট প্রয়োজন, বাট সবসময় লাইটটা প্রয়োজন হয় না, সাইডে কিছু সময় লাইট প্রয়োজন হয়, বাকি সময় সে ওই বাকিটুকু যে অলরেডি সে সংগ্রহ করে ফেলেছে সেটা কাজে লাগিয়ে বাকিটুকু চলতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি তৈরি হয়। লাইট ডিপেন্ডেন্ট ফেজে কিন্তু লাইট আসে, লাইট থেকে সে ভাইয়া কিছু জিনিস তৈরি করে, সেই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া এটিপি। সে এতক্ষণ যে এটিপি পড়ছিলাম ভাইয়া, বলছিলাম এটিপি কয়েন, বাজারে টাকা লাগে না, এটিপি হচ্ছে সে টাকাটা সে অর্থাৎ তার মার্কেটিং এর করা কিন্তু শেষ, সে এটিপি কাজে লেগে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে পরবর্তীতে ফুড তথা কার্বোহাইড্রেট তৈরি করে। আবার বলছি, লাইট ডিপেন্ডেন্ট ফেজে এটিপি প্রডিউস হয়, সে এটিপিটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে গিয়ে কার্বোহাইড্রেট প্রোডাকশনে সাহায্য করে, কার্বোহাইড্রেট প্রোডাকশন অ্যাসিস্ট করে। ঠিক, তাহলে আমরা এখানে দেখি লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এখানে আমাদের এটিপি প্রোডাকশন হয় উইথ দ্য হেল্প অফ সানলাইট, আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এখানে আমাদের কার্বোহাইড্রেট প্রোডাকশন, এই যে এটিপিটাকে কাজে লাগিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া শুধু কি এটিপি? এখানে ভাইয়া একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে তোমাদের বইতে এটিপির পাশাপাশি আরেকটা জিনিস লেখা আছে, সেই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া NADPH। আমি এটাকে কি বলি জানো? আমি এটাকে বলি হচ্ছে টাকার চেক, টাকার চেকের সাথে তুলনা করি। অর্থাৎ ধরো তোমার কাছে কয়েন আছে, এই যে কয়েন, কয়েন না এটা কয়েন, এখন ধরো তোমার কাছে অনেকগুলো কয়েন আছে, 1 লাখ টাকার কয়েন আছে, 1 লাখ কয়েন আছে, 1 লাখ কয়েন তুমি কয়েন বইয়ে বেরোনো কষ্ট না, তুমি তখন চেক ইউজ করলা, চেকের মধ্যে লিখে দিলা 1 লাখ টাকা, 1 লাখ কয়েন, ঠিক আছে, 1 লাখ টাকার কয়েন চেক ইউজ করলা। তো NADPH কি জানো ভাই? চেকের মতো, অর্থাৎ অনেকগুলো এটিপি মিলে একটা NADPH তৈরি হয়, অনেকগুলো এটিপি তৈরি করে অনেকগুলো এটিপি মিলে একটা NADPH তৈরি হয়। কয়টা এটিপি মিলে তৈরি হয় ভাইয়া? 3 অণু এটিপি, 3 মলিকিউলস, 3 molecules ATP is equal NADPH2। এখন কোশ্চেন করতে পারো ভাইয়া NADPH2 ফুল ফর্মটা কি? NADPH2 ইলাবোরেশনটা কি? ভাই ইলাবোরেশনটা হচ্ছে, আমি একটু ইলাবোরেশনটা তোমাদের লিখি সুন্দর করে। নিকোটিনামাইড, adenosine dinucleotide phosphate, and what is H? H is nothing but hydrogen, so nothing to panic। কোন বই তোমাদের বইতে এরকম লেখা আছে NADPH2, তো এটাকে এরকম লেখা আছে, দুইটা হাইড্রোজেন আলাদা আলাদা করে লেখা, নো প্রবলেম, সেম থিং, 2 লিখে দিতে পারো তোমার এটা বাদ, নো প্রবলেম। তো NADPH2 কি? 3 molecules of ATP is equal NADPH2। তো একটা কয়েন, একটা চেক, ঠিক আছে, ATP এর বাবা, আমি বলেছি ATP এর বাবা হচ্ছে NADPH2। তো ATP এবং NADPH2 এটা কোন স্টেজে প্রোডাকশন হয় ভাইয়া? লাইট ডিপেন্ডেন্ট ফেজ। পরবর্তীতে এদেরকে কাজে লাগিয়ে আমাদের লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কার্বোহাইড্রেট প্রোডিউস হবে বা গ্লুকোজ প্রোডিউস হবে। এখন ভাইয়া কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ পড়লাম, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ পড়লাম, এটা কি ভাই এত ইজি? না ভাই, এত তো ইজি না, নিশ্চিত ভিতরে প্রসিডিউরগুলো আছে, সেই প্রসিডিউরগুলোতে আমরা এখন পড়বো। আমরা ডিটেইলস এখন যেটা পড়তে শুরু করেছি তা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের ডিটেইলসটা হচ্ছে আমরা এখন পড়বো। তো ভাইয়া সেটার আগে আমি হচ্ছে তোমাদের জন্য কিছু তো তোমাদের জন্য একটা পোল আমি এই সময় দিব, পোলটা তোমাদের স্ক্রিনে অ্যাপিয়ার করবে, খুব ইজি পোল, দেখি পারো কিনা তোমরা। 1 2 3 4 মাস পোলিং, which food is produced by plants through photosynthesis? photosynthesis এ সে কোন টাইপের ফুড প্রডিউস করে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এখন পর্যন্ত 100% অফ দ্য স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছে, এখনো কেউ ভুল করনি, শাবাশ, থ্যাংক ইউ সো মাচ। 100% অফ দ্য স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো এবার এই ছিল মোটামুটি পোল আবার আমরা লাস্ট নিব, এখন আমরা পোল না নিই। আচ্ছা, এখন আমরা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে যাবার আগে তোমাদের মধ্যে আমরা কিছু আনমিউট করে কিছু কোয়েশ্চেন আমরা নিতে পারি। তো তোমাদের এইটুকু বোঝার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কোয়েশ্চেন করো, একটু হ্যান্ড রেজ করো ভাইয়া, আমরা একটু কিছু এইটুকু বোঝার মধ্যে, এইটুকু যা পড়িয়েছি এটার মধ্যে যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় সেটা নিয়ে একটু হ্যান্ড রেজ করলে আমরা একটু আনমিউট করে কোয়েশ্চেন নিতে পারি। আচ্ছা, কোয়েশ্চেন করতে পারো হচ্ছে শেখ রিফাত হাসান ভাইয়া, কোয়েশ্চেন করো। শেখ রিফাত হাসান ভাইয়া, তুমি আনমিউট করে কোয়েশ্চেন করো। জি ভাইয়া।
আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাইয়া, বলো ভাইয়া। ভাই আমি ওই যে এটিপি আর এডিপি সাইকেলটা বুঝি নাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, এটা আমরা বোঝাচ্ছি। আর কোনো কোয়েশ্চেন ভাইয়া? না ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর কোয়েশ্চেন, আমি এটা বোঝাচ্ছি। ওকে, তারপর হচ্ছে জাহিদুল ইসলাম নেহাল ভাইয়া অনেকবার কোশ্চেন করতে চাচ্ছিলা, তুমি কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেসে এনার্জিটা কই থেকে পায়? এটা কি আগে স্টোর করে রাখে? হ্যাঁ ওইটাই তো আজকে আমাদের পড়ানোর বিষয়, এটা আমরা এখন একটু পরেই পড়াবো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন নিতে পারো, হচ্ছে নিতে পারি হচ্ছে এখন একটা মেল টপিক। সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম আপু, তুমি কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া ফসফোরাইলাইজেশনে তো আমরা দেখেছি যে অ্যাড হয় ফসফেট, তো কয়টা অ্যাড হয় নাকি একটার বেশি হয়? জাস্ট একটা অ্যাড হয়, তার ফসফোরাইলেশনে একটা অ্যাড হবে। এডিপি প্লাস ফসফেট ইকুয়াল টু এটিপি, একটা অ্যাড হবে। ডিফসফোরাইলাইজেশনও কি একই কাজ? হ্যাঁ, ডিফসফোরাইলেশনে একটা ফসফেট রিডিউস হবে, একটা ডিডাক্ট হবে। ঠিক আছে, তুমি যদি এডিপি থেকে একটা ফসফেট রিডিউস করে কি হবে, এডিপি বা ডাইফসফেট, তুমি আবার যদি রিডিউস করো তাহলে কি মোনোফসফেট এএমপি, আবার যদি রিডিউস করো ফসফেটই থাকলো না, তখন হচ্ছে অ্যাডিনোসিন। তো তারিক ভাই অনেক আনসার দিয়ে ফেলেছে। তো ভাই আমার মনে হয় যে এই ছিল তোমাদের মোটামুটি কোয়েশ্চেন। আমরা আবার কোয়েশ্চেন নিবো ক্লাসের মাঝখানে আমরা কোয়েশ্চেন নিবো একটু রিল্যাক্স দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা হচ্ছে পড়ায় ফিরে যাই। তো একটা ভাই কোয়েশ্চেন করেছো যে আমি এটিপি সাইকেলটা বুঝতে পারি, তো তার জন্য আমি একটু রিপিট করছি, এডিপি এবং এটিপি সাইকেল। দেখো ভাইয়া, এটিপি এবং এডিপি সাইকেল কি বলতেছে, এটিপি এবং এডিপির ইন্টার কনভার্সন গুলো। এটিপিতে হচ্ছে তিনটা ফসফেট থাকে ভাইয়া, তিনটা ফসফেট থেকে যদি আমি একটা ফসফেট রিমুভ করি 3 - 2, সেটাকে আমরা বলছে ডাইফসফেট। 2 3 থেকে একটা বাদ, সেটা হচ্ছে এডিপি। এই প্রসিডিউরকে আমরা বলছি ডিফসফোরাইলেশন, এবং এই প্রসিডিউরে কি হবে ভাইয়া, এনার্জিটা না রিলিজ হবে, এনার্জি রিলিজ। আর যদি এডিপি থেকে আমরা এটিপিতে ব্যাক করি, এটা হচ্ছে আমরা কি হচ্ছে 2 + 1 = কত 3, এটা জোড়া লাগাতে কি হবে, এনার্জি প্রয়োজন হবে, এনার্জিটা অ্যাবজর্ব হবে। প্রসিডিউরের নাম হচ্ছে ফসফোরাইলেশন। আমি মনে হয় বোঝাতে পেরেছি হোয়াট ইজ এটিপি এবং হোয়াট ইজ এডিপি। আচ্ছা, তো এখন ভাইয়ার কোশ্চেন ছিল একজনের লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এটা নিয়ে আমরা করব। তো আমি রিপিট করি, আমরা বললাম যে ফটোসিনথেসিসে লাইট প্রয়োজন বা লাইটের সবসময় প্রয়োজন না, যে সময় লাইটটা প্রয়োজন সেই সময়টার নাম হচ্ছে আমাদের লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর যে সময়টা লাইটটা প্রয়োজন হয় না সেই সময়টার নাম হচ্ছে ভাইয়া লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আচ্ছা, তাহলে ভাইয়া লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমাদের কি তৈরি হবে, এটিপি, আর এটিপির একটু বড় এটিপির বাবা আছে একটা, সেটা হচ্ছে এনএডিপিএস2, এরা দুইজন হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজে তৈরি হয়। এরপরে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে গিয়ে এদের হেল্পে এই যে এনার্জি, এটিপিটা এনার্জি নাকি, এটা সব এনার্জি, এই এনার্জিগুলোর হেল্প নিয়ে আমাদের কার্বোহাইড্রেট প্রডিউস হচ্ছে। এখন আমরা ডিটেইলসে পড়ি। দেখো ভাইয়া, কালার চেঞ্জ করি। ধরো এটা হচ্ছে আমাদের পাতা, সুন্দর করে আঁকার চেষ্টা করি। For example, is a leaf. Is a leaf. Okay. ধরো এটা হচ্ছে আমার সানলাইট, সানলাইট এখানে পাতা কি ছিল ভাইয়া মনে আছে কিনা, ক্লোরোফিল ছিল। ক্লোরোফিল এই সানলাইটটাকে কিন্তু আবদ্ধ করবে বা অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব কিভাবে করবে ভাইয়া সে, এবার সেই টুইস্টটা হচ্ছে আমরা জেনেছিলাম অ্যাবজর্বটা কিভাবে করে ভাইয়া, এডিপি প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু এটিপি। এটা কি ফসফোরাইলেশন না, এবং এই ফসফোরাইলেশনে এনার্জি অ্যাবজর্ব হয় না, এনার্জিটা হচ্ছে ভাই সানলাইট থেকে আসে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এমন একটা ফসফোরাইলেশন রিঅ্যাকশন ঘটে যেটা সানলাইটের মাধ্যমে হয়। আবার রিপিট করছি, একটা প্ল্যান্টের যে লিফ, তার যে পাতায় সেলের মধ্যে এডিপি পি এগুলো থাকে, এডিপি থাকে, ফসফেট থাকে, সবই থাকে। বাট যখন সানলাইট পায় সে সানলাইটের যে এনার্জি, সে এনার্জির মাধ্যমে এই দুটো হচ্ছে অ্যাডিশন হয়ে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করছে। আর এই প্রসিডিউরটা আমরা ফসফেট অ্যাডিশন হচ্ছে, ফসফেট অ্যাডিশনকে আমরা বলছি ফসফোরাইলেশন। বাট এই ফসফোরাইলেশনটা হচ্ছে সানলাইটের হেল্পে হচ্ছে। তাহলে সানলাইটের হেল্পে যে ফসফোরাইলেশনটা হয় সেটা একটা সুন্দর নাম আছে, সুন্দর নামটা ভাই আমাদের শিখতে হবে। এই সুন্দর নামটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এই সুন্দর নামটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। তাহলে বলছি ফটো মিন্স কি লাইট, তাহলে লাইটের হেল্পে যে ফসফোরাইলেশনটা হয় সেটার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। সেটা কোন স্টেপে হয় ভাইয়া, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজে আরেকটা যেন কি তৈরি হয় ভাইয়া মনে আছে, আরেকটা আমাদের কি তৈরি হয়েছিল ভাইয়া, আরেকটা হয়েছিল এনএডিপি।
এটা কি কাহিনী ভাইয়া? এটা কিভাবে তৈরি হবে? আপনি বলছেন এটিপি তৈরি হচ্ছে ফটোফসফোরাইলেশনে। তাহলে ভাইয়া আপনি আমাকে বুঝাই বলেন যে NADPH2 তাহলে কিভাবে প্রোডিউস হবে? ভাইয়া NADPH2 প্রোডাকশনটা অনেক অনেক কমপ্লেক্স। তারপর আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকু করব। আমাদের যেমন সেলে ADP আছে, আমাদের সেলে আরো অনেক কিছু আছে। আমাদের সেলে এরকম একটা জিনিসও আছে, NADPH বলে একটা জিনিস আছে। সেলে এই NADPH এর সাথে একটা হাইড্রোজেন মলিকিউল অ্যাডিশন হয়। এই যে অ্যাডিশন হবে, এই অ্যাডিশনটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিশন হয়ে NADPH টা প্রোডিউস। এক কথা হচ্ছে ভাইয়া সেলে হচ্ছে NADPH আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন অ্যাড হলো। আপনি বলছেন ফসফেট, তো বুঝলাম ফসফোরাইলেশন সেল থেকে অ্যাড হচ্ছে। এই হাইড্রোজেন কোথা থেকে অ্যাড হবে? হাইড্রোজেন অ্যাড করার তো হাইড্রোজেনের সোর্সটা কোথা থেকে? ভাইয়া হাইড্রোজেন একটা সোর্স আছে, একটু মাথা খাটাও। মাথা খাটালে যে বুঝতে হবে হাইড্রোজেন সোর্সটা কোথায়। বলো তো ভাইয়া কোথায় থাকা উচিত? হাইড্রোজেন সোর্সটা কোথায়? সিম্পল, হাইড্রোজেন কোথায় থাকবে? ওয়াটারে থাকবে। আমরা পড়েছিলাম না ওয়াটারের ফর্মুলা কি ছিল? H2O। ওয়াটারের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা হচ্ছে এখানে কাজ করছে, ঠিক আছে? এবং এই যে আচ্ছা, একটা ওয়াটার মলিকিউল ভাঙলে কি কি পাওয়া যেতে পারে? তোমাদের কমন সেন্স কি বলে? একটা ওয়াটার মলিকিউল ভাঙলে কি কি জিনিস পাওয়া যেতে পারে? একটা ওয়াটার মলিকিউল লাইসিস বা ভাঙলে হাইড্রোজেন পাওয়া যেতে পারে, অক্সিজেন পাওয়া যেতে পারে, ইলেকট্রন পাওয়া যেতে পারে, কত কিছু পাওয়া যেতে পারে। তাহলে ওয়াটার ভেঙে ওয়াটারের হাইড্রোজেনটাকে কাজে লাগিয়ে আমাদের NADPH2 আসে। তাহলে আমি রিপিট করি, লাইট ডিপেন্ডেন্ট ফেজে ADP প্লাস ফসফেট, ATP তৈরি হচ্ছে। এটা একটা ফসফোরাইলেশন প্রসিডিউর। ফসফোরাইলেশনটা আলোর বা লাইটের হেল্পে হচ্ছে, তাই হচ্ছে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। এবং সেই সাথে NADPH প্লাস হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, ফলে NADPH2 তৈরি হচ্ছে। এখন তোমাদের প্রতি আমার আচ্ছা, এরপর হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে আপনি বলছেন H2O বা ওয়াটার ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ইলেকট্রন তৈরি হচ্ছে। ভাইয়া ভাঙনের ইংরেজি কি? তোমাদের ইংলিশ ভাষা পারা উচিত। ভাঙনের ইংলিশ কি? লাইসিস না ভাইয়া? লাইসিস মানে কি? ভেঙে যাওয়া না? আচ্ছা ভাইয়া, এই লাইসিসটা সানলাইটের হেল্পে হচ্ছে না? সানলাইটের কারণেই তো হচ্ছে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ যেহেতু। তাহলে এই লাইসিসটার নাম হচ্ছে ভাইয়া ফটোলাইসিস। তাহলে ভাইয়া কেউ যদি তোমাকে বলে যে লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি কি রিঅ্যাকশন হয়, তুমি 1 নম্বরে বলবো হচ্ছে ফটোফসফোরাইলেশন। 1 নম্বর রিঅ্যাকশন হচ্ছে ফটোফসফোরাইলেশন, যেটার মাধ্যমে আমাদের ADP প্রোডিউস হয়। আর একটা রিঅ্যাকশন হচ্ছে আমাদের ফটোলাইসিস। এই হলো ফটোলাইসিসের মাধ্যমে ওয়াটার মলিকিউল ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন, ইলেকট্রন তৈরি হয়। এই হাইড্রোজেনটা পরবর্তীতে NADPH এর সাথে মিলে NADPH2 প্রোডাকশন হচ্ছে। তাহলে আমরা হচ্ছে এটা একটু দেখি। লাইট আসতেছে, লাইটের হেল্পে আমাদের যে ওয়াটার মলিকিউল, ওয়াটারটা আমরা কোথা থেকে নিয়েছিলাম ভাই? ওই যে টবের ছবি দেখিয়েছিলাম, মনে আছে? টবে সয়েল থেকে আমরা নিই, সয়েল থেকে ওয়াটার নেই। সে ওয়াটার মলিকিউলটা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হচ্ছে। অক্সিজেন আমরা ইনহেল করে ফেলছি, নো প্রবলেম, আমরা হচ্ছে ইনহেল করে ফেলবো। আর হাইড্রোজেনটা হচ্ছে আমাদের সেই NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করবে। আর এই যে ভেঙে যাওয়া, এই ভেঙে যাওয়াটাকে আমরা বলছি হচ্ছে ভাইয়া ফটোলাইসিস, লাইসিস উইথ দ্য হেল্প অফ ফটোন। আর ADP প্লাস ফসফেট, এখানে হচ্ছে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। তাহলে লাইট ডিপেন্ডেন্ট ফেজটার টোটাল সামারি হচ্ছে আমাদের এই ডায়াগ্রাম আমরা বুঝিয়েছি। লাইট ডিপেন্ডেন্ট ফেজ দুটো রিঅ্যাকশন, ফটোলাইসিস এন্ড ফটোফসফোরাইলেশন। ওকে, এখন আমরা হচ্ছে বইয়ের লাইনগুলো একটু পড়বো। বই কি কি বলছে? বই বলছে দেখো, আমরা যখন পড়ছিলাম হচ্ছে জিনিসটা এইভাবে, ADP প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু ATP। বাট বই দেখো কি করেছে, এখানে একটা এক্সট্রা আই যুক্ত করে দিয়েছে, PI। কারণ তোমরা বাসায় বই পড়তে গিয়ে বলবা ভাইয়া আপনি পড়েছিলেন P ফসফেট, এখন থেকে PI। এখানে আই জিনিসটা কি? আই মানে কি আমি? না ভাই, আই মানে আমি না, আই মানে হচ্ছে ইনঅর্গানিক। ঠিক আছে, PI মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেটে কি ভাইয়া ডিটেইলসে দরকার নেই, পরে ডিটেইলস হায়ার ক্লাসে জানতে পারবা। ঠিক আছে, তাহলে মনে রাখো P যে জিনিস মিন করে, PI সেই জিনিস মিন করে। এটা ইনঅর্গানিক সোর্স থেকে আসে, তাই আমরা বলেছি PI। ওকে, তাহলে এটা হচ্ছে কিসের? লাইটের সাহায্যে হবে ক্লোরোফিল। এই জিনিসটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর আরেকটা জিনিস হয়, আর হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিসের কথাটা কই, এই যে this process is called the photolysis of water. ফটোলাইসিসে আমাদের হচ্ছে হাইড্রোজেন প্রোডিউস হয়। সেই যে হাইড্রোজেনের কথা আমরা বললাম ভাইয়া, সেই হাইড্রোজেন মিলে হচ্ছে আমাদের NADPH। এবং এই যে ATP আর এই যে NADPH দুইটাকে একসাথে ভাইয়া বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার। এই দুটো মিলে একসাথে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার। তাহলে ভাইয়া লাইট ডিপেন্ডেন্ট ফেজটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা পড়বো হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা কি ভাইয়া? একটা কোশ্চেন আছে ভাইয়া। জি ভাইয়া বলো ভাইয়া, কোশ্চেনটা করো। ভাইয়া কোশ্চেনটা হলো যে আমাদের এনার্জি রিলিজ দরকার, এনার্জি অ্যাবজর্বটা কেন হয়? মানুষ একটু কাজ করার জন্য এনার্জি রিলিজ দরকার। এনার্জি রিলিজ করতে করবে অ্যাবজর্ব না করলে? তুমি এনার্জি বুঝা দেন, আমি বুঝলাম না কথাটা।
আচ্ছা আচ্ছা আমার মনে হয় ভাইয়া তুমি লাস্টে করো, আমি টোটাল সিনারিওটা বোঝাবো, তুমি অলরেডি বুঝতে পারলাম কি বলতে চাচ্ছি, বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া যে জিনিসটা ছিলাম আমি বলি, লাইট ডিপেন্ডেন্ট ফেজ এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে এই যে এটিপি আর এনএডিপিএস2 এদেরকে কাজে লাগানো হয়। কাজে লাগিয়ে আচ্ছা আমার হচ্ছে কালারটা আমি একটু চেঞ্জ করি, রেড কালার দিলে বেটার হয়, রেড কালার দিলাম। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে C6H12O6 অর্থাৎ ফুডটা তৈরি হবে এবং এখানে এনার্জিটা আসবে হচ্ছে NADPH2। এখন আমরা এখানে যে জিনিসটা শিখবো, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সান ইজ দ্য সুপ্রিম সোর্স অফ এনার্জি, সকল এনার্জি সোর্স হচ্ছে সানলাইট। আজকে মনে হয় আমরা সেই কোশ্চেনের আনসারটা পেয়েছি। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, এই জিনিসটাকে শিখতে পারলাম, যে সেই জিনিসটার এক্সপ্লেনেশন আজকে আমরা শিখতে পারলাম। এটা হচ্ছে এই যে আমাদের সান, এই সান থেকে যে এনার্জিটা পাওয়া যায় সেই এনার্জিটা হচ্ছে আমাদের এটিপি তে বাইন্ড হবে। সেই এটিপি থেকে যে বাইন্ড হচ্ছে সেটা থেকে পরবর্তী আমরা ভেঙে এডিপি প্লাস আইপি করি, সে এই যে রিলিজ হচ্ছে এই রিলিজটা কাজে লাগিয়ে কিন্তু এই শর্করাটা বা এই কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। তাহলে এখানে এনার্জি অ্যাবজর্ব করা যেরকম প্রয়োজন, এনার্জি রিলিজ করাও প্রয়োজন। এনার্জি অ্যাবজর্ব না করে রিলিজ করবো কোথেকে? তাহলে অ্যাবজর্ব করতে হবে সানলাইট থেকে হবে। কিসের মাধ্যমে হবে? ফটোফসফোরাইলেশনের মাধ্যমে হবে। পুনরায় ডিফসফোরাইলেশন প্রসিডিউরের মাধ্যমে সেই এনার্জিটা আমরা রিলিজ করে ফেলবো, রিলিজ করে সেটা আমাদের কার্বোহাইড্রেট প্রোডাকশনে হেল্প করবে। তাহলে এনার্জি অ্যাবজর্ব করা, এনার্জি রিলিজ করা আমরা কিন্তু বুঝতে পারলাম। এনার্জি অ্যাবজর্ব করবো সানলাইট থেকে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে, সেই এনার্জিটা যেটা এটিপির মধ্যে স্টোর আছে, আমাদের বায়োলজিক্যাল কয়েন, আমাদের এনার্জি কয়েন, সেই এটিপির স্টোরড এনার্জিটা ডিফসফোরাইলেশনের মাধ্যমে কাজে লাগিয়ে আমরা কার্বোহাইড্রেট প্রোডাকশন করতে পারি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারলাম আশা করি। তো লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের ওভারঅল সামারি কিন্তু আমরা করে ফেলেছি। তো এখন আমাদের যে জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়া, ধরো তোমার বাসা, তোমার হচ্ছে হোম, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার স্কুল। তুমি হোম থেকে স্কুলে যাবা। তো ধরো তোমার হোম থেকে স্কুলে যাবে তো অনেকগুলো রাস্তা থাকে, অনেকগুলো পথ থাকে। ওকে, ধরো তোমার হোম থেকে স্কুলে যাওয়ার 3টা ওয়ে আছে, সবই হোম থেকে স্কুলই হবে, বা 3টা ওয়ে তুমি যেতে পারো, A B C 3টা ওয়ে। সিমিলারলি আমাদের লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ আর ডার্ক ফেজ, দেখো আমি ছবি কিন্তু ডার্ক করে দিয়েছি, এই দেখো ডার্ক, এটা আমি ডার্ক করে দিয়েছি, ডার্ক করে দিয়েছি। সিমিলারলি ধরো কার্বন ডাইঅক্সাইড এটিপি কাজে লাগাবে, এনএডিপিএস2 কাজে লাগিয়ে এই যে C6H12O6 আর কার্বোহাইড্রেট প্রোডাকশন হবে। ভাইয়া এই প্রোডাকশনের এরকম 3টা রাস্তা আছে, 3টা ওয়ে আছে। তোমার বাসা থেকে স্কুলে যেরকম 3টা রাস্তা, তেমনি কার্বন ডাইঅক্সাইড থেকে এই কার্বোহাইড্রেট প্রডিউস করারও ভাইয়া 3টা রাস্তা আছে। 1 2 3 কি কি রাস্তা? সেগুলো রাস্তা হচ্ছে 3টার নাম হচ্ছে ভাইয়া, 3টা প্রসেস আছে, ঠিক আছে, 3টা ওয়ে। একটাকে আমরা বলি হচ্ছে C3 সাইকেল, বলি C4 সাইকেল, একটাকে বলি হচ্ছে ক্যাম্প সাইকেল। এখন ভাইয়া বলতেছো যে C3 কি জিনিস ভাইয়া, C4 কি জিনিস, আর ক্যাম্প সাইকেল কি জিনিস? ভাইয়া এখানেই হচ্ছে আসল কথা বলবো। আচ্ছা দেখো ভাইয়া বলি, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। C3 সাইকেল, C4 সাইকেল কি জিনিস, ক্যাম্প সাইকেল কি জিনিস? প্রথমত সবই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরির ওয়ে, সবগুলোই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরির ওয়ে, বাট ওয়ে হচ্ছে 3টা। এর মধ্যে C3 ওয়ে আর C4 ওয়ে হচ্ছে আমাদেরকে পড়তে হবে, কারণ আমাদের দেশে যত প্ল্যান্ট সেগুলো সব আইদার C3 আর C4। CM বা ক্যাম্প সাইকেল নিয়ে আমাদের পড়তে হয় না, কারণ হচ্ছে আমাদের দেশে ক্যাম্প প্লাস খুবই খুবই রেয়ার। ঠিক আছে, ক্যাম্প প্লাস গুলো মেইনলি তোমার যে ডেজার্ট এরিয়া আছে, ঠিক আছে, মরুভূমি যেগুলো বলি ডেজার্ট এরিয়াতে পাওয়া যায়, ক্যাকটাস, ডেটস, এইসব প্ল্যান্টস গুলো হচ্ছে ক্যাম্প। তো ক্যাম্প যদি আমাদের পড়তে হয় না, আমাদের C3 C4 নিয়ে পড়তে আমাদের কারিকুলামে। C3 C4 নিয়ে আমরা একটু পড়ি, সেটা হচ্ছে মনে রাখবো ভাইয়া, একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশনটা অনেকগুলো স্টেপে হয়, A থেকে B আসবে, B থেকে C আসবে, C থেকে D আসবে, অনেকগুলো স্টেপ হয়। এই যে স্টেপ গুলো একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, সবগুলো স্টেপ না ভাইয়া স্টেবল থাকে না, কিছু থেকে স্টেবল, কিছু থেকে আনস্টেবল। ওকে, তো C3 সাইকেল হচ্ছে এই সাইকেলে স্টেবল যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। আবারও বলছি ভাইয়া, C3, C মিনস হচ্ছে কার্বন। তাহলে C3 সাইকেল হচ্ছে এমন একটা প্রসিডিউর, যেই প্রসিডিউরে আমাদের যে স্টেবল কম্পাউন্ড, ধরো B হচ্ছে এখানে স্টেবল কম্পাউন্ড বা ধরো আনস্টেবল কম্পাউন্ড, স্টেবল কম্পাউন্ডটাতে 3টা কার্বন রয়েছে। ঠিক আছে,
C4 সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যেখানে স্টেবল কম্পাউন্ডে 4টা কার্বন রয়েছে। বুঝতে পারলাম C3 কি বোঝায়, C4 কি বোঝায়, ডিটেইলস আমরা একটু পরে পড়ছি। তো C3 সাইকেল তোমার এটাকে যে সায়েন্টিস্ট ইনভেন্ট করেছেন ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ক্যালভিন সাইকেল। সায়েন্টিস্টের নাম হচ্ছিল ক্যালভিন, তাই তার নাম হচ্ছে তাই সাইকেলের নাম হচ্ছে ক্যালভিন সাইকেল। আর C4 সাইকেল এটা যে সায়েন্টিস্ট ইনভেন্ট করেছিলেন সেই সায়েন্টিস্টের নাম হচ্ছিল হ্যাচ। দুইজন সায়েন্টিস্ট ছিলেন, একজন হ্যাচ একজন স্ল্যাক, তাই ওনাদের নাম অনুসারে সাইকেলটা নাম দেওয়া হয়েছে হ্যাচের স্ল্যাক সাইকেল। আর ক্যাম্প সাইকেলটা কি? ক্যাম্প সাইকেল মানে হচ্ছে ক্যাসোলিসিন অ্যাসিড মেটাবলিজম। কোনো দরকার নেই জানা, জাস্ট মনে রাখো এখানে আমাদের সায়েন্টিস্ট আছেন, সায়েন্টিস্টের নাম হচ্ছে ক্যাসোলিসি, তার নাম অনুসারে ক্যাসোলিসিন অ্যাসিড মেটাবলিজম। এখন যা বললাম ভাইয়া সেটা একটা ওভারঅল ডেসক্রিপশন, আমরা বুঝতেছি কিনা দেখো। ওভারঅল ডেসক্রিপশনটা কি হচ্ছে তোমরা ছবিতে যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আমাদের প্লাস্টিড। প্লাস্টিডে লাইট ডিপেন্ডেন্ট ফেজে লাইট এর সাহায্যে আমাদের কি তৈরি হচ্ছে ভাই, এটিপি তৈরি হয়, এনএডিপি তৈরি হয়, সেটা কিনা তাদের হেল্পে ক্যালভিন সাইকেল অর্থাৎ যেটা আমরা বললাম C3 সাইকেল, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি হবে সাইকেল, সে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ কি, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। ওভারঅল ফিগারটা হচ্ছে এইটা। ওকে, এখন C3 সাইকেল আর C4 সাইকেলে আমাদের একটু পড়তে হবে। হোয়াট ইজ C3 সাইকেল, হোয়াট ইজ C4 সাইকেল? ফার্স্ট অফ অল এটা তোমাদের বই যেটা আছে টেক্সচুয়াল আকারে দেওয়া আছে। এখন এই টেক্সটগুলো আমাদের হজম করতে কষ্ট হয়, ডাইজেস্ট করতে কষ্ট হয়, তা আমরা যেটা করেছি এখানে কিছু টেবিল আকারে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, টেবিল আকারে একটু বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে হোয়াট ইজ C3, হোয়াট ইজ C4। C3 সাইকেল হচ্ছে, C3 সাইকেলে ফার্স্ট অফ অল তাদের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে C3 সাইকেলে ইনভেন্টর হচ্ছে ক্যালভিন, সায়েন্টিস্ট ক্যালভিন, বেশা এন্ড বেলসন, এন্ড C4 সাইকেলে ইনভেন্টর হচ্ছে C.S. স্ল্যাক এন্ড MD হ্যাচ। দেন আমরা পড়েছি হচ্ছে C3 সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যেখানে স্টেবল সাবস্টেন্স হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। কম্পাউন্ডের নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 সাইকেল স্টেবল কম্পাউন্ড হচ্ছে 4 কার্বন, যেটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনি এতক্ষণ যা বলেছেন সবই বুঝতে পেরেছি, আমি জিনিসটা বুঝি না সেটা হচ্ছে ভাইয়া ফসফোগ্লিসারিক অ্যাসিড ইহা কি জিনিস, জীবনে নাম শুনি নাই। ভাইয়া অক্সালোঅ্যাসিটিক কি জিনিস, জীবনে কোনোদিন নাম শুনি নাই। ভাইয়া এই জিনিসগুলোর ফর্মুলা জানার কোনো প্রয়োজন নাই, তারপরও তোমাদের বোঝার জন্য আমি তারপরও তোমাদের জন্য জিনিস বলি, ঠিক আছে? যেটুকু না জানলেই নয় সেটুকু একটু বলার চেষ্টা করি। জিনিসটা হচ্ছে let me write it. ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা ভাই কেমিক্যাল ফর্মুলাটা কি? কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে C3H7O7. এখন আমরা একটু অবজার্ভ করে বলতো ভাইয়া ফসফোগ্লিসারিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এইটা। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডে কয়টা কার্বন আছে চ্যাটে লেখো তো ভাইয়া, চ্যাটে দেখি তোমাদের চ্যাটে একটু লেখো তো ভাইয়া ফসফোগ্লিসারিক অ্যাসিডে কয়টা কার্বন আছে? 2টা 3টা 4টা 5টা কয়টা আছে বলো? ফসফোগ্লিসারিক অ্যাসিডের ফর্মুলায় কয়টা কার্বন আছে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। ফসফোগ্লিসারিক অ্যাসিডে 3টা কার্বন আছে, ঠিক আছে? এটা দেখার প্রয়োজন নেই, না দেখি বলে ফেললাম, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। তো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এরকম একটা জিনিস। অক্সালোঅ্যাসিডের ফর্মুলাটা কি ভাইয়া? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলাটা ভাইয়া এরকম C4, প্রবলেম হচ্ছে, সরি ফর ইন্টারাপশন, C4H4O5, C4H4O। এভাবে চ্যানেল লেখো তো ভাইয়া অক্সালোঅ্যাসিডিক ফর্মুলায় কয়টা কার্বন আছে? অক্সালোঅ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলায় কয়টা কার্বন আছে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। 4টা কার্বন আছে, 4টা কার্বন। তাহলে ভাই আমার মনে হয় যে তোমরা C3 C4 সাইকেল অনেক ভালো বুঝেছো, তোমাদের পার্টিসিপেশন থেকে আমি বুঝতে পারছি। C3 সাইকেল হচ্ছে আমার একটা সাইকেল, আচ্ছা আমি একটা রেড কালার ইউজ করি তাহলে চোখে ভিজিবল হবে বেশি। C4 সাইকেল হচ্ছে আমার সাইকেল যেখানে স্টেবল কম্পাউন্ড 3 কার্বন কম্পাউন্ড, 3 carbon compound নাম হচ্ছে phosphoglyceric acid. C4 cycle is a cycle where the stable compound is a 4 carbon compound, and this 4 carbon compound is known as oxaloacetic acid. এরপর আমরা শিখবো C3 সাইকেল হচ্ছে এমন, C3 সাইকেল যখন হয় তখন ফটোসিনথেসিস রেট এটা অনেক লো হয় ভাইয়া, লো। আর C4 সাইকেলে ফটোসিনথেসিস রেটটা ভাই একটু হাই হয়, হাই। আর হচ্ছে C3 সাইকেল হচ্ছে ম্যাক্সিমাম অফ প্লান্টস, যে কোনো আম, জাম, কাঁঠাল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, বেরি সবকিছু হচ্ছে আমাদের C3 সাইকেল। আর C4 সাইকেলে সামান্য কিছু, সব উদ্ভিদ না, সব প্লাসে সামান্য কিছু, মেইজ, ঠিক আছে, সুগার ক্যানস, মোথা গ্রাস এন্ড অ্যামারান্থাস। মেইজ কি সবাই চিনি, ভুট্টা। সুগার ক্যান হচ্ছে আখ, সবাই চিনি। মোথা গ্রাসটা হচ্ছে আমরা সবাই কেউ চিনি না। আর হচ্ছে অ্যামারান্থাস কি জিনিস আমরা কেউ চিনি না। তো ভাইয়া তোমরা যারা চিনো না তোমাদেরকে শেখানোর জন্য আমরা আছি, তোমাদেরকে জানানোর জন্য আমরা আছি এখানে। আমরা মোথা গ্রাস এবং অ্যামারান্থাস গ্রাস তোমাদেরকে চেনাবো, একটু পরে চেনাবো। তাহলে C3 সাইকেলের যদি এক্সাম্পল দিতে বলে আমরা ইজিলি এক্সাম্পল দিয়ে দেবো, যে কোনো এক্সাম্পল, দুই চোখে যত প্ল্যান্ট দেখা যায়
ম্যাঙ্গো, মানে এদের এক্সাম্পল এত বেশি যেখানে এক্সাম্পল আমরা মেনশনই করি নাই, ঠিক আছে। তারপরে জিনিসটা বলছে দেখো, in a C3 plant only C3 cycle occurs, in a C4 plant both C3 and C4 cycle occurs. তো ভাই আমি এটা একটা নেমোনিক্স ইউজ করি। নেমোনিক্সটা হচ্ছে C3 cycle means less, C4 cycle means বেশি বা হাই, হাই। C3 cycle means less, C4 cycle means high. অর্থাৎ C3 সাইকেলে সবকিছু হচ্ছে কম, C4 সাইকেলে সবকিছু হচ্ছে বেশি। তাহলে C3 সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যেখানে হচ্ছে ফটোসিনথেসিস রেটটা অনেক লো থাকে, C4 সাইকেলে ফটোসিনথেসিসটা হাই থাকে। তারপর হচ্ছে C3 সাইকেলে আমাদের যেটা হয়, ম্যাক্সিমাম প্ল্যান্টস আন্ডারগো দিস পাথওয়ে। আচ্ছা এটা লাগবে না। C3 সাইকেলে অনলি C3 সাইকেল হয়, আর C4 সাইকেলে C3 আর C4 দুইটাই হয়। তাহলে C3 যদি লেস, সবকিছুই কম, ফটোসিনথেসিস রেটটাও কম, সাইকেলও কম, C4 সাইকেলে সবকিছু বেশি, ফটোসিনথেসিস রেটটাও হাই, C3 C4 দুইটাই হয়। আর এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি, এটা হচ্ছে C4 প্ল্যান্ট, C3 প্ল্যান্ট সরি, ঠিক আছে। C3 প্ল্যান্ট এটা দেখার প্রয়োজন নেই। C4 প্ল্যান্ট এটা হচ্ছে আমাদের আছে সেই অ্যামারান্থাস, যে অ্যামারান্থাসের এক্সাম্পল আমরা বললাম অ্যাজ আ C4 প্ল্যান্ট, আর এটা হচ্ছে আমাদের মোথা গ্রাস। ঠিক, এটা হচ্ছে আমরা দেখেছি, তোমার নাম জানি না, মোথা গ্রাস এন্ড অ্যামারান্থাস। তো C3 C4 কিন্তু আমাদের বোঝানো হয়ে গেল। তো এখন ভাই আমার কাছে মনে হয় আমরা কাছে নামাজের টাইম দিতে পারি। আমি বলেছিলাম যে ক্লাসের শুরুতে নামাজ পড়ার জন্য, তারপর তোমরা নামাজ পড়বি, তোমরা হচ্ছে তোমাদের 10 মিনিটস টাইম দেওয়া হচ্ছে, তোমরা 10 মিনিটসের মধ্যে ভাই একটু নামাজটা পড়ে আসো, এরপর নামাজ পড়ে এসে আমরা হচ্ছে আবার ব্যাক করতে পারি পড়ায়। এই ফাঁকে আমরা হচ্ছে চেষ্টা করতে পারি যে তোমাদের কোনো কোয়েশ্চেন যেগুলো সেগুলো তারিক ভাইকে বলবো, ভাইয়া তোমরা নামাজের ব্রেক দিতে হচ্ছে, তার নামাজ পড়ারই কুইক 10 মিনিট নামাজ পড়ে আসো। আচ্ছা আমি তারিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়া কোনো কমন কোয়েশ্চেন আসতে পারি কি? মুবিন, কমন কোয়েশ্চেন বলতে হচ্ছে আজকের এখন যে কোয়েশ্চেন গুলো আসলো একটু আগে পর্যন্ত সবগুলোই হচ্ছে সিম্পল কোয়েশ্চেন ছিল, তো সবাইকে হচ্ছে মাইক্রোফোনে বলার মতো দরকার নেই। তবে হচ্ছে একজন যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের ওই মনো, ডাই, ট্রাই এই যে হচ্ছে নাম্বার সিস্টেমটা ছিল, সেটা যদি হচ্ছে তুমি একবার রিপিট করতে তাহলে হয়তো ওদের জন্য ইন্টারেস্টিং লাগতো, ভালো হতো। আর হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, সেটা যদি হচ্ছে কেন বায়োলজিক্যাল কয়েন বলি সেটা যদি আরেকবার এক্সপ্লেন করতে তাহলে বোধহয় ওদের জন্য ভালো হতো। আচ্ছা ভাইয়া, তাহলে ভাইয়া আমি হচ্ছে বায়োলজিক্যাল কয়েনটা এক্সপ্লেইন করব। আরেকটা ভাই কি বললেন ভাইয়া? ওই যে হচ্ছে আমরা যে হচ্ছে তোমার ট্রাই, টেট্রা, পেন্টা নাম্বার সিস্টেমটা ইউজ করতেছি। আচ্ছা ভাইয়া বুঝতে পারি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। তো ভাইয়ার কথা অনুসারে আমি এগুলো রিপিট করছি তোমাদের জন্য, যারা নামাজ পড়ার শুনে নামাজটা পড়ে ফেলতে পারো। সেটা হচ্ছে ভাইয়া তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা 1 কে বলি হচ্ছে মোনো, 2 কে বলছি হচ্ছে আমরা ডাই, 3 কে বলছি হচ্ছে ট্রাই, 4 কে বলছি হচ্ছে টেট্রা, 5 কে বলছি হচ্ছে পেন্টা, 6 কে বলছি হচ্ছে হেক্সা, 7 কে বলি ভাইয়া আমরা হেপ্টা, 8 কে বলি হচ্ছে ভাইয়া আমরা অক্টা। এই 5টা কোথায় ছিল? 5টা হচ্ছে আমাদের অ্যাডিনোস এটিপি স্ট্রাকচারে ছিল। আমরা এখানে 5টা কার্বন, 5টা এইচ দিয়ে বুঝিয়েছি 1 2 3 4 5, যেহেতু 5 কার্বন বিশিষ্ট তাই আমরা কি বলি পেন্টোজ। পেন্টা মানে 5, পেন্টোজ তার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। আচ্ছা, আর একটা আমরা হেক্সোস পড়েছি, একটা হেক্সোস কোথায় বললাম মনে করে দেখো তো ভাইয়ারা, আমরা পড়েছি হচ্ছে এইখানে পড়েছি হেক্সোস, এই যে হেক্সোস, এটা হচ্ছে উদ্ভিদের যে কার্বোহাইড্রেট প্রোডাকশনটা করছে, যে সুগারটা প্রোডাকশন করছে, এটা 6 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে, C6H12O6, তাই এটা এক ধরনের হেক্সোস। হেক্সা মানে 6। আচ্ছা, আমার মনে হয় পেন্টা হেক্সো তোমরা বুঝতে পেরেছো ভাইয়া, থ্যাংক ইউ তারিক ভাইয়া ফর ইওর কনসার্ন। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এটিপি আরেকবার ডিটেইলসে বলবো কেন এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে। ভাইয়া আমরা একটা গেমস এর উদাহরণ দিয়েছিলাম, গেমস এর এক্সাম্পল। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের গেমস এর মেশিন, এটা হচ্ছে আমাদের স্ক্রিন। তুমি যদি গেমস এর মেশিনে এখানে যদি কয়েন ইনপুট না দাও তুমি জীবনে গেমসটা খেলতে পারবা না। সিমিলারলি আমাদের বডিতে কিছু এরকম কয়েনের প্রয়োজন আছে অবশ্যই, যে কয়েনটা ছাড়া আমাদের বডি কোনো কাজ হবে না, কোনো বায়োকেমিক্যাল প্যাথওয়েজ, কোনো মেটাবলিক প্যাথওয়েজ, কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো হবে না। তো আমাদের যে কয়েনটা আছে, আমাদের এই যে কয়েন, এই কয়েনটা হচ্ছে নিশ্চয়ই কয়েন তো আর একদম ওইরকম কয়েন হবে না, বাট কয়েনের মতো কিছু একটা নিশ্চয় আছে। আমরা ধরে নিই কয়েন, লেটস অ্যাজিউম সামথিং লাইক দ্যাট কয়েন। কয়েন তো আর নাই বডিতে অবশ্যই, তাহলে বাঁচবে না, ওটা বেঁচে থাকার কথা না এত কয়েন থাকলে বডিতে, ঠিক আছে। হাঁটার সময় খালি সাউন্ড হবে কয়েন গুলো ইয়ে করার। তো এই যে কয়েনের মতো কয়েনের যে ফাংশন আমাদের বডিতে এটিপি ঠিক সিমিলার ফাংশন প্রডিউস করে, সিমিলার ফাংশন প্লে করে, সিমিলার রোল প্লে করে। এটিপি
এটিপি ছাড়া কোনোভাবে আমাদের বডিতে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো, মেটাবলিক রিঅ্যাকশন গুলো, গ্রোথ গুলো, সেলের সেলুলার যত ফাংশন আছে, সেলুলার যত মেকানিজম আছে, কোনো কিছু হবে না। সিমিলারলি কয়েন ছাড়া যদি আমরা গেম খেলতে না পারি, এটিপি ছাড়াও আমাদের সেল বাঁচবে না। তাহলে আমাদের এই যে এটিপি কে আমরা এই জন্য বলছি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন। আমার মনে হয় ভাইয়া তোমরা এটিপিটা বুঝতে পেরেছো। তো 5 মিনিট কিন্তু এখনো হয় নাই, তো 5 মিনিট যতক্ষণ হয় নাই হচ্ছে যেটা করতে পারি, আনমিউট করে কিছু কোশ্চেন নিতে পারি। তোমাদের যাদের কোশ্চেন আছে তোমরা একটু হ্যান্ড রেজ করো। মুবিন ভাইয়া আমি হচ্ছে ভাইয়া। একটু ইন্টারাপ্ট করি। জি সেটা ভাইয়া। হচ্ছে অনেকে এই কোশ্চেনটা বারবার করতেছে, সেটা হচ্ছে যে আমরা যে এডিপির সাথে এটিপি ইনঅর্গানিক ফসফেট যোগ করতেছি, যোগ করে এটিপি বানাচ্ছি, তো সেই হচ্ছে এডিপিটা কোত্থেকে আসে, বা হচ্ছে যে আমরা এনএডিপি থেকে এনএডিপি এইচ বা H2 পাচ্ছি, সেই এনএডিপিটা কোত্থেকে আসে। আসলে এই এডিপি বা হচ্ছে এনএডিপি এইগুলো হচ্ছে কিন্তু আমাদের সেলে আগে থেকেই থাকে। এই কোশ্চেনটা হচ্ছে অনেকেই করছিল, তাই সেটা বললাম। আর Thank you হচ্ছে ভাইয়া। অনেকে যেটা জানতে চাচ্ছিল সেটা হচ্ছে আমাদের লাইট ইন্ডিপেন্ডেন্ট পার্টটা আরেকবার রিপিট করতে বলতেছে, তো আচ্ছা ভাইয়া। আর ওটা রিপিট করলে হয়তো ভালো হতো। জি ভাইয়া, আমি এটা রিপিট করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে মুবিন, ধন্যবাদ। আচ্ছা, তো তোমাদের যে কোয়েশ্চেনটা যেটা আমাদের আরিফ ভাইয়া জানালো, তোমরা কিউএনএ যেভাবে লিখছো সেই অনুসারে আমি হচ্ছে তোমাদের লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা আরেকবার রিপিট করছি। ওকে ভাইয়া? তো যেটা আমাদের ছিল, দেখো ভাইয়া, লাইট ডিপেন্ডেন্ট বা লাইট ইন্ডিপেন্ডেন্ট। লাইট ডিপেন্ডেন্ট বা লাইট ডিপেন্ডেন্ট ফেজটা হচ্ছে জাস্ট ডিপেন্ডেন্ট লিখি, ঠিক আছে? এল ডিপেন্ডেন্ট, লাইট ডিপেন্ডেন্ট, আর আমি বলেছি ভাইয়া লাইট ডিপেন্ডেন্ট ফেজে সানলাইটকে কাজে লাগিয়ে সানলাইটের এনার্জিটা এটিপি তে বাইন্ড হচ্ছে কিভাবে ভাইয়া? ফটোফসফোরাইলেশনের মাধ্যমে, প্লাস ফটোলাইসিসের মাধ্যমে এনএডিপিএইচ2 প্রোডাকশনটা হচ্ছে। এবং এই যে এটিপি এবং এনএডিপিএইচ2 দে আর দ্য কয়েন্স, ঠিক আছে? দে আর দ্য কয়েন্স, দে আর দ্য এনার্জি, এবং এই এনার্জির মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেটটা প্রডিউস হচ্ছে ভাইয়া, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো ভাই আমি বলেছিলাম তোমার হোম থেকে তোমার স্কুলে যাওয়ার 3টা রাস্তা আছে না? ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হওয়ার 3 রকমের ওয়ে আছে। 3 রকম সায়েন্টিস্ট গবেষণা করেছে, 3 রকমের ওয়ে পেয়েছেন বিভিন্ন রকম উদ্ভিদে। একটা ওয়ে আমরা বলেছিলাম ভাই C3, একটা বলেছি C4, একটা বলেছি ক্যাম্প সাইকেল। C3 সাইকেলের উদাহরণ হচ্ছে আমরা ছবিতে দেখেছি দুনিয়ার সব উদ্ভিদ, সব প্ল্যান্টস, যেমন আম, জাম, কাঁঠাল। C4 আমরা পড়েছি কি মুথা এন্ড অ্যামারান্থাস, ঠিক আছে? মেইজ, সোয়ার, ক্যাম্প ছোট তো আমাদের সিলেবাসে নাই। ক্যাম্প সাইকেল হচ্ছে ডেজার্ট উদ্ভিদ দেখাতে, ডেটস এগুলোতে। তো আমার মনে হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট বেসিকটা হচ্ছে এখানে এটা। প্লাস আরেকটা জিনিস বলেছি, C3 কেন বলা হচ্ছে? ইটস এ 3 কার্বন কম্পাউন্ড। এখানে সাইকেল স্টেবল কম্পাউন্ড 3 কার্বন কম্পাউন্ড। আর C4 সাইকেল কেন বলা হচ্ছে? এই সাইকেলের স্টেবল কম্পাউন্ডটা হচ্ছে 4 কার্বন কম্পাউন্ড। আর 3 কার্বন কম্পাউন্ড নাম ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমরা আমাকে গুণে দেখিয়েছো এখানে 3টা আছে। আর 4 কার্বন কম্পাউন্ড এর নাম ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তোমরা আমাকে গুণে দেখিয়েছো এখানে 4টা কার্বন আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এটা হচ্ছে আমাদের পরে একটা রিভিউ চলে গেল। তো যেহেতু নামাজে গিয়েছি স্টুডেন্টরা, তাই আমরা নতুন পড়া স্টার্ট না করে তোমাদের কোশ্চেন আমরা একটু নেই। তোমরা হচ্ছে একটু হ্যান্ড রেজ করো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে, যে মনে করো ভাই কোশ্চেন আছে, একটু হ্যান্ড রেজ করো, আমরা আনমিউট করে কিছু কোশ্চেন নিতে পারি। কোশ্চেন নিতে পারি হচ্ছে ফৌজিয়া আফিয়া। আপু তোমাকে আনমিউট করা হচ্ছে, আপু কোশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি স্টোমাটা হচ্ছে রাতের বেলা হচ্ছে অফ, মানে লাইক ক্লোজ হয়ে থাকে। তো বইয়ে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর ডার্ক ফেজে যে প্যারাটা ওখানে লেখা আছে যে atmospheric carbon dioxide enters the cells through the stomata of the leaves. ইয়েস, এখানে বললো যে atmospheric carbon dioxide লাইক না লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা তো রাতে হয়। শোনো কথা হচ্ছে কি রাতে হবে, রাতে হতে হবে এমন কোনো কথা নেই। তোমার ডেতেও হতে পারে, যেটা আমি ইচ্ছে করে কমপ্লেক্সিটি আনার জন্য বাদ দিয়েছি। ডেতে হতে পারে। ফর এক্সাম্পল ধরো এখন সামারের টাইম, সামারে তোমার সানলাইট ধরো ডে লাইট হচ্ছে প্রায় ধরো 20 আওয়ার্স আছে, কিন্তু তোমার 6 আওয়ার্স হলে হয়ে যাচ্ছে। তাহলে এত লং টাইম বেশি ওয়েট করবে? তার 6 আওয়ার্স হলেই তার হয়ে যাচ্ছে। তার যে নেসেসারি এটিপি প্রোডাকশন হতে হবে, তার 6 আওয়ার্সে হয়ে যাচ্ছে। তার 12 আওয়ার্স তার ওয়েট করার দরকার আছে, তখন সে ওই সময় তার লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা হয়ে যেতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ জাস্ট আমার এটিপি প্রোডাকশন হয়ে যাবে, এটিপি প্রোডাকশন প্রয়োজন। যখন আমার অ্যাডিকুয়েট এটিপি হয়ে গেছে, অ্যাডিকুয়েট এটিপিএস2 হয়ে গেছে, দেন আমার লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা ইনিশিয়েট হয়ে যাবে, নো প্রবলেম। বুঝতে পেরেছো? আর তুমি যে কার্বন ডাইঅক্সাইড স্টোমাটা বলছো ওগুলো আমি পড়াবো, ঠিক আছে? মানে নামাজ থেকে আসার পরে আমি পড়াবো, বুঝতে পেরেছো? ঠিক আছে আপু, থ্যাঙ্কস ফর কোশ্চেন। এনি কোশ্চেন মোর? তুমি কি আমার কথা বুঝতে পেরেছো কিনা?
হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আর কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমরা নিতে পারি। নাইফ ভাইয়া তোমাকে আনমিউট করে দেওয়া হয়েছে, তুমি কোয়েশ্চেন করতে পারো। নাইফ ভাইয়া তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি কোয়েশ্চেন করতে পারো। মেবি প্রবলেম। আচ্ছা, তারপর হচ্ছে ভাই আমরা আদিব ভাইয়া কোয়েশ্চেন নিতে পারি। আদিব ভাইয়া তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি কোয়েশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে ভাই এনএডিপি H2 আছে না, এটার প্রোডাকশনটা ভাই বুঝতে পারি নাই। আচ্ছা ভাইয়া, এনইবি এক্সট্রির প্রোডাকশনটা আমাদের প্রয়োজন নাই, বুঝতে পারছো? অনেক অনেক টাফ, এই জন্য হচ্ছে আমি মানে ডিফিকাল্ট প্লাস আমাদের লেভেলের জন্য না। আমি যে স্কিপ করে গিয়েছি, শুধু বলেছি এটুকু যে এনএডিপি H2 তে ওই যে H টা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা ভাইয়া ফটোলাইসিস থেকে আসে। ফটোলাইসিস মানে হচ্ছে যে পানির অণু বা ওয়াটার মলিকিউলস ভেঙে হাইড্রোজেন অক্সিজেন ফ্রি হয়, সেই হাইড্রোজেন মলিকিউলসটা এনএডিপি H2 এর সাথে অ্যাড হয়, এইটাই আর কি ভাইয়া। সেই এনএডিপি H2 এর সাথে অ্যাড হয়ে এনএডিপি H2 প্রোডাকশন করে, বুঝতে পারছো ভাইয়া? মানে এর থেকে বেশি ডিটেইলসের প্রয়োজন নাই, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা ভাই, আর হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা ভাই একটু বুঝতে পারি নাই। আচ্ছা, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এখন আমি নিজেও শেষ করিনি, বুঝতে পারছো? শেষ না করি আমি হচ্ছে ব্রেক দিয়ে ফেলেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি ইনশাআল্লাহ আবার রিপিট করবো, এটা নো প্রবলেম। আর ভাই আর কোনো কোয়েশ্চেন? না ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন নিতে পারি আদনান সামি ভাইয়া, তুমি আনমিউটেড কোয়েশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই শুনতে পাচ্ছি, কোয়েশ্চেন করো। হ্যালো। ভাইয়া শুনতে পাচ্ছি, ভাইয়া কোয়েশ্চেন করো। হ্যাঁ ভাইয়া C4 সাইকেল আর C3 সাইকেল এটা তো এক্সপ্লেইন করার মতো, যদি CD তে যদি আস্ক করে ক্রিয়েটিভে, তাহলে এটা বেশি এক্সপ্লেইন মানে কম্পোজিশনের মতো কিভাবে এক্সপ্লেইন করব, এটা তো বেশি এক্সপ্লেইন করার কিছু নাই। তুমি হচ্ছে এই জন্য আমি বলেছি যে এই চ্যাপ্টারটা আনসার করতে, এই চ্যাপ্টার আনসার করতে সুবিধাটা হচ্ছে অনেক কম লেখে অনেক ভালো আনসার করা যায়। তুমি হচ্ছে C3 C4 সাইকেল বই যেটুকু আছে ওইটুকু আমরা বুঝিয়ে দিয়েছি, ওটা তুমি লিখে দিলা, এখানে ফিগার কিছু অ্যাড করে দিলে, ডায়াগ্রাম এঁকে দিলা, যে ডায়াগ্রামটা বইতে আছে, ঠিক আছে? আমি একটু পরে তোমাদের সিকিউ আর আনসারগুলো একটু দেখিয়ে দেবো, তখন তুমি বইয়ের ডায়াগ্রামটা ইউজ করলে আমার দ্যাটস এনাফ। বুঝতে পেরেছো ভাইয়া? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে জারিফ আহমেদ ভাইয়া, বারবার বলছো কোয়েশ্চেন করবা। আচ্ছা ভাইয়া, তোমাকে আনমিউট করে দিচ্ছি আমরা, তুমি একটু কোয়েশ্চেন করতে পারো। জারিফ আহমেদ ভাইয়া আনমিউটেড। জারিফ আহমেদ ভাইয়া, তোমাকে আনমিউট করে দেওয়া হয়েছে ভাইয়া, তুমি একটু কোয়েশ্চেন করো। আচ্ছা আচ্ছা, তোমার জন্য আমরা পরে ওয়েট করছি। মাহির লাভে ইহান ভাইয়া, তুমি মনে হয় আবার কোয়েশ্চেন করতে চাচ্ছ, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, একটু রেজ হ্যান্ড করতে পারো। আচ্ছা ভাইয়া, তোমরা যারা রেজ হ্যান্ড করছো তোমরা একটু অ্যাটেন্টিভ থাকবা, যখন আনমিউট করা হয় সাথে সাথে কোয়েশ্চেন করবা, না হলে ভাইয়া আমাদের টাইম ওয়েস্ট হয় অনেক, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে হচ্ছে সাবরিনা জান্নাত জেনিন, যে আপু কোয়েশ্চেন করো। সাবরিনা জান্নাত জেনিন। ভাইয়া C3 সাইকেল আর C4 সাইকেলের ডিফারেন্সটা একটু আরেকবার বললে ক্লিয়ার হতো। ঠিক আছে আপু, আমি রিপিট করবো ইনশাআল্লাহ, নো প্রবলেম, থ্যাঙ্কস ফর ইওর কোয়েশ্চেন। তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেন নিতে পারি আর রাফি। জি ভাইয়া, কোয়েশ্চেন করো ভাইয়া। আর রাফি। জি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া 4 কার্বন স্টেবল কম্পাউন্ড আর 3 কার্বন যে স্টেবল কম্পাউন্ড আছে, ওটা ফটোসিনথেসিস প্রসেসের মধ্যে কি কাজ করে? ওটা আমরা তো শুনছি যে ওটা কার্বোহাইড্রেট তো ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হতে, ওটা ওখানে কি কাজ করে? আচ্ছা, ওইটার ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে অনেক ডিটেইল একটা প্রসিডিউর, বুঝতে পারছো? মানে এক লাফে কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন তৈরি হবে না, অনেক স্টেপ বাই স্টেপ হবে। যে আমি দেখালাম না A B C D একে বোঝালাম, মানে একটু দেখো ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে এখানে রিপিট করবো একটু পরে, ঠিক আছে? আমার মনে হয় আপাতত এখানে আমরা স্টপ করি, আমরা পড়ায় ফিরে যাই, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ইওর কোয়েশ্চেন। তোমাদের যারা কোয়েশ্চেন আরো আছে, মানে আমি এতক্ষণ যেগুলো পেলাম, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমি রিপিট করছি, রিপিট করে নতুন পড়ায় ফিরে যাব। ততক্ষণ আশা করি না আমাদের যারা গিয়ে তারাও ফিরে আসবে, আর তারপরে যে কোয়েশ্চেনগুলো ক্লাস শেষে আমরা নিতে পারি, নো প্রবলেম। তো একজন ভাইয়া কোয়েশ্চেন করেছিল হচ্ছে আমাকে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ফায়ার ইন্ডিপেন্ডেন্ট ফেজটা পড়ানোর জন্য, তার জন্য ভাইয়া পড়াচ্ছি। আচ্ছা, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলছে লাইট ডিপেন্ডেন্ট ফেজে সানলাইটের সাহায্যে এটিপি এবং এনএডিপি এর প্রোডাকশন হবে, এদের হেল্পে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বোহাইড্রেট প্রডিউস হবে। তো এখানে কথা হচ্ছে ভাইয়া যে স্টেবল কম্পাউন্ড কোথা থেকে আসছে, আমি বলছি ভাইয়া এই যে লাভ দিয়ে কিন্তু আসে না। ধরো এ থেকে হয় বি, বি থেকে হয় সি, এর কত বড় রিঅ্যাকশন ভাইয়া, ইন্ডিপেন্ডেন্ট লেভেলে গেলে দেখবা বিশাল রিঅ্যাকশন। জাস্ট শুরু হচ্ছে তোমার হোম, এন্ডিংটা হচ্ছে তোমার স্কুল। এর মাঝখানে তুমি বাস ইউজ করতে পারো, রিক্সা ইউজ করতে পারো, কার ইউজ করতে পারো, যে কোনো কিছু ইউজ করতে পারো। তো এমনি মাঝখানে অনেকগুলো আছে, এর মধ্যে স্টেবল মাধ্যমে তোমার কারটা হচ্ছে একটু স্টেবল, কারটা একটু ধরো একটু কি সিকিউর,
বাট রিক্সাটা কি ভেঙে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। মোটরসাইকেল ইউজ করলাম, মোটরসাইকেল হোন্ডা ইউজ করলে এগুলো হচ্ছে আনস্টেবল, রিক্সা কারটা হচ্ছে স্টেবল, এরকম আর কি। জাস্ট মানে ভেঙে যাওয়া বা ভেঙে না যাওয়ার সাথে সম্পর্ক। ভেঙে যাওয়া কি জিনিস ভাঙলো হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে গেলে এগুলো আরো ডিটেইলস জানতে পারবে, কিংবা তোমাদের আগের ভার্সনের বইতে এগুলো ছিল, যেহেতু তোমাদের এই ভার্সনের বইতে নাই, তাই আমি হচ্ছে করে এটাকে একটু স্কিপ করে গিয়েছি। আরেকজন কোশ্চেন করেছিল ভাইয়া C3 সাইকেল C4 সাইকেল ডিফারেন্সটা, বা ডিফারেন্স প্রথমে সায়েন্টিস্টের নামটা ডিফারেন্স। ক্যালভিন বেনসন হচ্ছে C3 সাইকেলের ইনভেন্টর, আর C4 সাইকেল ইনভেন্টর হচ্ছে সিয়ার্স ক্লার্ক এন্ড এমডি হ্যাচ। আর হচ্ছে C3 সাইকেলের স্টেবল কম্পাউন্ড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 সাইকেল হচ্ছে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। আর C3 সাইকেল সবকিছু লো, C4 সবকিছু হাই। 3 কি ছোট সংখ্যা না, 3 is less than 4, সবকিছুই লেস, 4 সবকিছুই মোর, সবকিছুই হাই, ঠিক আছে। তাহলে C3 সাইকেলে ফটোসিনথেসিস রেট হচ্ছে কি লো, C4 সাইকেল ফটোসিনথেসিস রেট কি হাই। তারপরে হচ্ছে আমরা বলছি C3 সাইকেলে C3 প্ল্যান্ট, একটা আম গাছে C3 সাইকেলে হবে, বা একটা সুগার কেন গাছে, একটা মুথা গ্রাসে, একটা অ্যামারান্থাস প্ল্যান্টে C3 সাইকেল C4 সাইকেল দুইটাই ঘটবে। তো আমার মনে হয় 10 মিনিট চলে গেছে অলরেডি, তো যারা নামাজে তারা অলরেডি চলে এসেছে, তো আমরা পড়া শুরু করতে পারি। এখন আমরা বইয়ের পড়াটা বলবো। একজন আপু কোয়েশ্চেন করেছিলেন, যেটা আমরা ব্যাক করি, সেটা হচ্ছে কই গেল বইয়ের লাইনটা একটু খুঁজতেছি। দেখো আপুর কোশ্চেন ছিল এরকম যে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর ডার্ক ফেজ, এখানে বলা হচ্ছে নো লাইট ইজ ডিরেক্টলি রিকোয়ার্ড ইন দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অলদো দ্য প্রসেস ক্যান বি ক্যারিড আউট ইন প্রেজেন্স অফ লাইট। এই জিনিসটা হচ্ছে আমি বোঝাতে চাইছি, অলদো মানে সকালে হতে পারে ভাইয়া, যেমন সামারে যে বললাম, তখন ধরো তোমার 12 আওয়ার্স ধরে লাইট আছে, তোমার 6 আওয়ার্স হলেই তোমার অ্যাডিকুয়েট এডিপি প্রোডাকশন হয়ে গেছে। তাহলে বাকি সময় তুমি ডে হলেও ধরো অনেক সময় তো তোমার আমরা রোজা রাখলাম কত, আমাদের যে রোজার মাসটা গেল আমরা তো 15 ঘন্টা আমরা রোজা রেখেছি নাকি, 15 ঘন্টা রোজা রেখেছি না? হ্যাঁ 15 ঘন্টা রোজা রেখেছি, 15 ঘন্টা, তাহলে আমার সানলাইট 15 ঘন্টা ছিল, আমার 6 আওয়ার হলেই আমার এটিপি ধরো প্রোডাকশন হয়ে যাচ্ছে, তাহলে 9 ঘন্টা এক্সট্রা পাচ্ছি। এই সময় ভাই লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ ইনিশিয়েট হয়ে যেতে পারে। বা রাতে বেলা ডার্ক ফেজ 15 ঘন্টা পর আর 9 ঘন্টা তো রাত আসেই, সেই সময় হতে পারে। তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে, বা দিনে হচ্ছে সবার আগে আমার এটিপি প্রোডাকশন প্রয়োজন, তারপর বাকিটাও দেখা যাবে। তারপর বলছে কি বলছে দেখো, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড এন্টার দ্য সেল থ্রু দ্য স্টোমাটা অফ দ্য লিভস। আমরা যে বলছি এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কোথেকে আসছে ভাইয়া? সেলে কিছু পোর্ট থাকে লিভে, সেই পোর্টটার নাম হচ্ছে স্টোমাটা। এটা দেখতে কিরকম ভাইয়া? দেখতে হচ্ছে একটু ভাইয়া, আচ্ছা স্টোমাটা আমি একটা ছবি দেখাচ্ছি, স্টোমাটা একটা ছবি তোমাদেরকে দেখাই, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আচ্ছা ভাইয়া এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে স্টোমাটা জিনিসটা কি। স্টোমাটা দেখো ভাইয়া একটু, এটা হচ্ছে অন্য একটা স্লাইড, এই হচ্ছে এটা হচ্ছে স্টোমাটা। আচ্ছা তারিক ভাইয়া আমাদেরকে স্লাইডটা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ মোবাইলে স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের সেই স্টোমাটা কাহিনী। আমরা এতক্ষণ বলছিলাম কার্বন ডাইঅক্সাইড, এই সেই কার্বন ডাইঅক্সাইড। দেখো ভাইয়া এটা যদি আমাদের লিভে কিন্তু অনেকগুলো পোর থাকে, অনেক পোর আছে। একটা পোরকে যদি মাইক্রোস্কোপে এসে দেখো এরকম একটা পোর আছে, এই পোর দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্টার করে, আর কার্বন ডাইঅক্সাইড এন্টার করছে এই পোরটার নাম হচ্ছে স্টোমাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের স্টোমাটার কাহিনী। তা আমার হচ্ছে আমাদের স্লাইড এখন ফিরে যাবে। তাহলে আমাদের বই লাইনটা কি ছিল ভাইয়া? বই লাইনটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, যেটা অ্যাটমসফিয়ার থেকে আসবে, সেই কার্বন ডাইঅক্সাইডটা স্টোমাটা দিয়ে এন্টার করবে লিভে, ঠিক আছে। ইন দিস ফেজ যেটা কিনা আমাদের এটিপি এবং এনএডিপি যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ তৈরি হয়েছিল, এটা লাইট ফেজ, সেটা কিন্তু পরবর্তীতে আমাদের কার্বোহাইড্রেট তৈরি করছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে ভাইয়া আমরা এতক্ষণ যা পড়লাম লাইট নিয়ে অনেক কথাবার্তা বলছি না ভাইয়া, বারবার লাইট ফটো লাইট, বারবার এই কথাগুলো আসছে। এখন লাইট নিয়ে ভাই আমরা কিছু জিনিসপাতি পড়বো ভাইয়া। মনে রাখবা এই যে সান সূর্য থেকে যে লাইটটা আসে, এটার ভিতরে আমরা বলি রংধনু, রেইনবো। রংধনুর ভিতরে 7টা কালার থাকে ভাইয়া, আমরা সবাই জানি কি কি। বে নিয়ে আসহ কলা, ছোটবেলায় পড়েছি না ভিভ গায়র, বে নিয়ে আসহ কলা, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এখন হচ্ছে ভাইয়া লাইটে তো অনেক রকম কালার থাকে, সব কালারে কি তার ফটোসিনথেসিস ভালো হয়? উত্তর হচ্ছে না ভাইয়া, শুধুমাত্র
4টে কালারে ফটোসিনথেসিস ভালো হয়। আবার বলছি ভাইয়া লাইটের মধ্যে 7টা কালার থাকে, 7 কালার্স, এবং এই কালারস গুলোর মধ্যে জাস্ট 4টা কালারে হচ্ছে লাইট ফটোসিনথেসিসটা ভালো হয়। কালারগুলোর নাম হচ্ছে রেড, ব্লু, অরেঞ্জ, পার্পল। রেড, ব্লু, অরেঞ্জ, পার্পল। ঠিক আছে, তাহলে হচ্ছে রেড, ব্লু, অরেঞ্জ, পার্পল, অর্থাৎ হচ্ছে VIOR। ঠিক আছে, রেড, ব্লু, সরি পার্পল, আচ্ছা সরি ইন্ডিগো আর পার্পল মানে একটু ডিফারেন্স আছে, এনিওয়ে রেড, ব্লু, অরেঞ্জ, পার্পল এই চারটা কালার হচ্ছে ফটোসিনথেসিসটা ভালো হয়। আর হচ্ছে ইয়েলো এবং গ্রিন এই কালার হচ্ছে ফটোসিনথেসিসটা খারাপ হয়। ঠিক আছে, আমরা হচ্ছে ভাইয়া একটু হচ্ছে আমাদের স্লাইডে একটু এইটা একটু দেখি। সেটা হচ্ছে ভাই দেখো, ধরো এই হচ্ছে আমাদের কি টোটাল লাইটের স্পেকট্রাম হচ্ছে আমাদের এইটা। দেখো এখানে কতগুলো কালার আছে না ভিভার, এর মধ্যে দেখো ভাইয়া ভায়োলেট, ব্লু, অরেঞ্জ আর রেড এই কালারগুলো হচ্ছে আমাদের ফটোসিনথেসিসটা ভালো হয়। আর এই যে রিজনে দেখতেছো ভাইয়া এই রিজনে হচ্ছে ফটোসিনথেসিসটা খারাপ হয়। এই কালার দিলে ফটোসিনথেসিসটা ভালো হয় না। ওকে, এখন ভাইয়া এই দেখো তো ভাইয়া এখানে 400 থেকে 480, আর হচ্ছে ভাই অরেঞ্জ আর রেড এর মাঝখানে ধরো এখানে 680। দেখো ভাইয়া photosynthesis is generally carried out well with light of wavelength between 400 to 480 nanometer and 680 nanometer। আচ্ছা এবার একটু বলি কি বলা হচ্ছে এখানে, কি বলা হচ্ছে লাইট ইজ টোটাল স্পেকট্রাম। এটা কালার গুলো বলছি রেড, ব্লু, অরেঞ্জ, পার্পল, এবং এই কালার গুলো তোমরা দেখলা যে 400 to 480 ন্যানোমিটার এই ওয়েভলেন্থে লাইট যদি একটা লিফের উপর পড়ে সেই লিফটার ভালো ফটোসিনথেসিস হবে। আর হচ্ছে 680 ন্যানোমিটার। এখন এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আমাদের এমসিকিউতে আসে, কত ওয়েভলেন্থে লাইট দিলে আমাদের ফটোসিনথেসিসটা ভালো হয়। এখন ভাই ওয়েভলেন্থ কি জিনিস, ন্যানোমিটার কি জিনিস? ন্যানোমিটার হচ্ছে একদম মিটারে একদম স্মল একটা পার্ট। ঠিক আছে, এখন এটা ডিটেইলস আমরা ফিজিক্স হচ্ছে পড়বো। ঠিক আছে, ফিজিক্স এর ডিটেইলস পড়ার কথা, ওয়েভলেন্থ কি জিনিস, লাইটের স্পেকট্রাম কি জিনিস, ন্যানোমিটার কি জিনিস। আমরা এখানে যেটা জানার প্রয়োজন হচ্ছে 400 to 480 ন্যানোমিটার আর 680 ন্যানোমিটার এই ন্যানোমিটার ওয়েভলেন্থ দিলে আমাদের ফটোসিনথেসিসটা ভালো হবে। এখন তোমরা আমাকে যে কাজটা করবা, তোমরা আমাকে চ্যাটে লিখবা, একটু চ্যাটে লিখবা ফটোসিনথেসিস কোন ওয়েভলেন্থে ভালো হয়। এটা আমি এই কারণে লিখতে বলছি যে আমরা যাতে একবার প্র্যাকটিস হলে বাসাকে মুখস্থ করতে হবে না। এখন একবার চ্যাটে একবার হাতে একবার লিখলে তোমাদের হচ্ছে মাথায় গেঁথে যাবে সংখ্যাটা ইম্পর্টেন্ট, নাম্বারটা এই নিউমেরিক্যাল ভ্যালুটা এমসিকিউতে আসে। এই কারণে তোমরা একটু চ্যাটে একটু চ্যাটে লেখো ফটোসিনথেসিস কোন ওয়েভলেন্থে হয়, ফটোসিনথেসিস কোন ওয়েভলেন্থে হয়। ভাই এটা একটু চ্যাটে লেখো তোমরা, হাতে একবার লিখলে প্র্যাকটিস হবে। প্র্যাকটিসের কারণে তোমরা এমসিকিউতে যখন আনসার করবা তখন ইজি হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ক্লাসের পড়া ক্লাসে মেমোরাইজ করে ফেলতে, ক্লাসের পড়া ক্লাসে মেমোরাইজ করে ফেলতে, তো বাসায় কি আমাদের বদার না করতে হবে। দেখি তোমরা চ্যাটে কি লিখছো। চ্যাটে সবাই কারেক্ট আনসার দিচ্ছ আশা করি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 400 to 480 with 680 nanometer, 400 to 480 and 680 nanometer। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। আচ্ছা তো ভাইয়া দ্যাটস এনাফ। আচ্ছা এখন হচ্ছে 400 to 480 nanometer এবং 680 nanometer। তো এখন আজকের পড়া মূলত আমাদের এইটুকুই কিন্তু ছিল। তো তারিফ ভাই দৃষ্টি আকর্ষণ করছে, ভাইয়া আমার কোনো কমন কোয়েশ্চেন আছে নিতে পারি কিনা? তারিফ ভাই দৃষ্টি আকর্ষণ করছে। আমরা হচ্ছে কিছু কমন কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারি, তবে হচ্ছে মেইনলি হচ্ছে যারা সবাই বেশি যেটা জানতে চাচ্ছে মেইনলি হচ্ছে ওরা কতগুলো টপিক রিপিট করতে বলতেছে। আমার মনে হয় আমরা এই টপিকগুলো সেদিকে রিপিট করতে পারি। তো এই টপিকগুলো হলো আমাদের C3 আর C4 সাইকেলটা আবার একটু বলা, আর হচ্ছে আমাদের ফটোফসফোরিলেশনটা আবার একটু রিপিট করা, আর হচ্ছে অনেকে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে রোল অফ ক্লোরোফিল ইন ফটোফসফোরিলেশন। যদি হচ্ছে এরকম কোনো কোশ্চেন আছে তাহলে সে কিভাবে ডেসক্রাইব করবে, এটা যদি হচ্ছে একটু গুছিয়ে বলে দিতে তাহলে ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরেকে আস্ক করতেছে স্পেকট্রাম কি, তো স্পেকট্রামটা কি তুমি আবার একটু রিপিট করবে? জি ভাইয়া বলা যাবে, জি ভাইয়া আমি রিপিট করছি। আর ভাইয়া আর কোনো কোশ্চেন? হ্যাঁ, এগুলোই ছিল এখনকার কোশ্চেন। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা তো ভাইয়া যেগুলো বলেছে আমি সেগুলো রিপিট করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া বলার বাদেও আমি রিপিট করবো, এই টপিক গুলো বাদে আর কোনো কোশ্চেন আছে স্পেশাল কোনো ইউনিক কোশ্চেন, তাহলে রেজ হ্যান্ড করো প্লিজ, রেজ হ্যান্ড। আচ্ছা দুইটা কোশ্চেন নিতে পারি আমরা, বেশি কোশ্চেন নেবো না, আবার একটু পরে ব্যাক করবো। সুপ্রীত ভাইয়া বা আবু তোমাকে আনমিউট করা হয়, তুমি কোশ্চেনটা করতে পারো। সুপ্রীত হয়তো বা সে আনইন্টেনশনালি রিজন করেছে। আচ্ছা শ্রেয়সী সাহা আপু তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি একটু কোশ্চেনটা করো। শ্রেয়সী সাহা। জি আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম, বলো আপু। হ্যালো ভাইয়া। আচ্ছা দুজন একসাথে বলছো? ভাইয়া। আচ্ছা সুপ্রিত তুমি আগে বলো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, ভাইয়া বলো। হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছি তোমাকে আমরা, হ্যালো ভাইয়া। তোমাকে আমরা শুনতে পাচ্ছি, বলো ভাইয়া। আচ্ছা মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা শ্রেয়সী আপু তুমি কোশ্চেন করো। জি হ্যালো ভাইয়া, আমাদের বইতে কিছু কিছু জায়গায় NADPH2 লেখা আর কিছু কিছু জায়গায় NADH2, তো এই দুটো আমাদের ডিফারেন্স কি? আচ্ছা NADH2 টা ভাইয়া ফটোসিনথেসিসে লেখা নেই, NADH2 টা লেখা হচ্ছে রেসপিরেশন। আমরা যখন রেসপিরেশনে ক্লাস করব তখন এটা পাবা, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে আপু, রেসপিরেশনে ক্লাসে আমরা এটা ক্লিয়ার করব, ঠিক আছে আপু? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তো এখন আমাকে তারিফ ভাই যেগুলো বলেছিলাম এখন সেগুলো একটু রিপিট করব। তারিফ ভাই আমাকে যা বলেছেন, তারিফ ভাইয়া বলেছেন আমাকে ফার্স্ট অফ অল C3 সাইকেল C4 সাইকেল এটা রিপিট করতে। তো ভাইয়া C3 সাইকেল C4 সাইকেল হচ্ছে আমাদের বইতে যতটুকু আছে ততটুকু কি পড়েছি, সেটা হচ্ছে ভাইয়া যে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়, এটাই হচ্ছে আমাদের লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের কাজ। ওকে, তো এই যে কাজ তৈরি করবে, আচ্ছা একটু ভাইয়া মাঝখানে এই জিনিসটা চলে আসলো ক্লাসের মাঝখানে। আচ্ছা এনিওয়ে তোমাদের একটা পোল চলে এসেছে, ক্লাস তোমাদের কেমন লেগেছে ভাইয়া এটা একটু আনসার করবে। হ্যাঁ ক্লাসের মাঝখানে ইন্টারাপশন আছে, এনিওয়ে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ভাইয়া ক্লাসের মাঝখানে আছে, থ্যাংক ইউ। তো C3 থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে যে কার্বোহাইড্রেট প্রোডাকশনটা হবে, কার্বন ডাইঅক্সাইড থেকে যে কার্বোহাইড্রেট প্রোডাকশনটা হবে সেটা তিনটে প্যাথওয়েতে হবে। একটা হচ্ছে C3 সাইকেল, C4 সাইকেল, এটা হচ্ছে গ্যাসোলিসিন অ্যাসিড মেটাবলিজম। তাহলে এখন এই যে C3 সাইকেল সেটার অপর নাম হচ্ছে আমাদের ক্যালভিন সাইকেল, আর C4 সাইকেল সেটার অপর নাম হচ্ছে হ্যাসেন-সাক সাইকেল, আর হচ্ছে ক্যাম্প সাইকেল তো আমরা বললাম দরকার নাই। তো C3 সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যেখানে আমাদের স্টেবল কম্পাউন্ডটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যেখানে আমাদের স্টেবল কম্পাউন্ডটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এখন ভাইয়া এখানে মাঝখানে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আছে, অনেক কিছু আছে, তো আমার কাছে মনে হয় যে ভাই এগুলো হচ্ছে একরকম ইগনোর করাটা বেটার। ওকে, আর হচ্ছে মানে আমাদের বই যতটুকু আছে আমরা ততটুকু শিখিয়ে বেশি দরকার নেই ভাই, খালি খালি কেন আমার ব্রেইনকে ওভারলোড করবো। আচ্ছা স্পেকট্রাম, স্পেকট্রাম বলতে ভাই আমরা বুঝি হচ্ছে কি, স্পেকট্রাম শব্দের অর্থ হচ্ছে রেঞ্জ। স্পেকট্রাম বলতে আমরা বুঝি রেঞ্জ। লাইট স্পেকট্রাম যখন আমরা বলবো যে লাইট কিন্তু সব লাইট ভিজিবল না, যে লাইট হচ্ছে ভিজিবল একটা রেঞ্জ আছে, যে 400 to 700 লাইট ভিজিবল হওয়ার রেঞ্জ। এই টোটালটাকে আমরা বলছি হচ্ছে লাইটের স্পেকট্রাম, টোটালটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রামের মধ্যে জাস্ট আমাদের ভায়োলেট ব্লু অরেঞ্জ রেডে হচ্ছে আমাদের ফটোসিনথেসিসটা বেশি হয়, এটা হচ্ছে আমাদের স্পেকট্রামের সামারি। আচ্ছা এরপর হচ্ছে আমরা টোটাল যা পড়লাম সেটা একটা সামারি দিব, আর হচ্ছে পরীক্ষা কি কোশ্চেন আসবে সেগুলো একটা সামারি দিব। ভাই আজকে আমরা কি কি পড়েছি আমরা রিক্যাপ করি, ঠিক আছে? কুইক রিক্যাপ। আমরা আজকে পড়লাম হচ্ছে চ্যাপ্টার 4। প্রথমে আমরা পড়েছি হচ্ছে এটিপি। এটিপি কি জিনিস ভাইয়া? এটিপি হচ্ছে আমাদের একটা নন লিভিং জিনিসের যেরকম অয়েল লাগবে, এনার্জি লাগবে, এটিপি সেম থিং। এটিপি হচ্ছে আমাদের সেরকম একটা জিনিস, এটিপি কে যেটা আমাকে বলেছে এনার্জি কয়েল। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস শিখেছি যে ফসফরাস অ্যাড করাকে আমরা বলেছি ফসফোরাইলেশন, আর ফসফরাস মাইনাস করা হয় ডিডাক্ট করাকে বলে ডিফসফোরাইলেশন। এরপর আমরা শিখেছি হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস দুইটা স্টেপে হয়, ফটোসিনথেসিসের দুইটা স্টেপ হয়, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট আর একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ হচ্ছে আমাদের এডিপি তৈরি হবে এবং এনএডিপিএস তৈরি হবে, আর হচ্ছে NADPH2 আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের হেল্পে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হবে। ঠিক আছে, এটা তিনটা সাইকেল আমরা পড়েছি, C3 C4 আচ্ছা ক্যাপ। আর C3 সাইকেলের এর মধ্যে আমাদের আছে হচ্ছে C3 সাইকেলের মধ্যে আমরা পড়েছি হচ্ছে স্টেবল কম্পাউন্ডের নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 সাইকেল স্টেবল কম্পাউন্ডের নাম ছিল হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, আর ক্যাম হচ্ছে আমাদের গ্যাসোলিসিন অ্যাসিড মেটাবলিজম। এরপর আমরা হচ্ছে লাইট স্পেকট্রাম একটু পড়েছি। লাইট স্পেকট্রামটা ছিল হচ্ছে আমাদের 400 to 480 ন্যানোমিটার, আর পড়েছি আমরা 680 ন্যানোমিটার। তারপর হচ্ছে আমরা জিনিস শিখতে হবে লাইটের রোল আর ক্লোরোফিলের রোল কি। হ্যাঁ, ক্লোরোফিলের রোলটা হচ্ছে তোমরাই ভাই খুব ভালো মতো জানো ক্লোরোফিল কি। ক্লোরোফিল যদি আজকে না থাকতো তাহলে কোনোভাবে আমরা
কোনোভাবে কি আমরা সানলাইটকে বাইন্ড করতে পারতাম, সানলাইটকে অ্যাবজর্ব করতে পারতাম? বলো তো ভাইয়া। তাহলে ক্লোরোফিল ছাড়া কোনোভাবেই সানলাইটকে অ্যাবজর্ব করা পসিবল না। ওকে, তো তোমাদের কি কোশ্চেন করে যে ক্লোরোফিলের রোলটাকে তোমরা সুন্দরভাবে লিখে দিবা, সুন্দর রিঅ্যাকশনটা দিয়ে, যে আমাদের ক্লোরোফিল ছাড়া সানলাইট অ্যাবজর্ব হবে না, দ্যাট মিন্স ফটোফসফোরাইলেশন হবে না, ফটোফসফোরাইলেশন না হয় ফটোসিনথেসিস হবে না। শেষ। সিকিউতে কি আসবে ভাইয়া? সিকিউতে এই নাম্বার কোশ্চেনে আসতে পারে হচ্ছে এটিপি এর ফুল ফর্ম লিখো, এডিপি এর ফুল ফর্ম লিখো, NADPH2 এর ফুল ফর্ম লিখো। আর বি নাম্বার কোশ্চেন আসতে পারে why ATP is known as biological coil, ভাই আসতে পারে। সি নাম্বার কোশ্চেন আসতে পারে C3 সাইকেল এক্সপ্লেইন করো, C4 সাইকেল এক্সপ্লেইন করো। ডিতে আসতে পারে C3 সাইকেল আর C4 সাইকেলের ডিফারেন্স লেখো। ঠিক আছে, মূলত এই ধরনের কোশ্চেনই বেশি আসে, বুঝছো? রেসপিরেশন করলে আরো কোশ্চেন আমরা হয়তো পাবো এখান থেকে। তো এটা ছিল মোটামুটি আজকের পড়া। তো একটা কুইক রিভিউ হয়েছে, প্লাস আরেকটা একটা ছেলে কোশ্চেন করেছিলাম, সেই ভাইয়ের জন্য একটু ভাই আমি একটু দেখাবো। সেটা হচ্ছে যে পরীক্ষায় যদি C3 সাইকেল C4 সাইকেলের কোশ্চেন আসে আমরা কি করবো ভাইয়া? তার জন্য ভাই একটু দেখাচ্ছি। সেই ভাইয়াকে বলবো যে ভাইয়া তুমি একটা ছবি এঁকে দিতে পারো, এই ছবিটা হচ্ছে বইয়ের ছবি, ছবিটা ইউজ করতে পারো, এই ছবিটা ইউজ করতে পারো, আর আরো সুন্দর সুন্দর ছবি আছে, মূলত এই ছবিটা বেটার, এই ছবিটা তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, বইয়ের ছবিটা ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া মোটামুটি আজকে পড়া শেষ, রিভাইজ দেওয়া হয়েছে। তো এখন নয়ন ভাই চেষ্টা করতে হচ্ছে ভাইয়া আমরা ক্লাসের কোশ্চেন নিয়ে তারপর শেষ করি। ভাইয়া ভাইয়া ভাই আমরা কিছু কোশ্চেন নিয়ে তারপর শেষ করি নাকি? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তোমাদের যদি কোশ্চেন আছে তোমরা একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, হাসিন ভাইয়া তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি কোশ্চেন করতে পারো। হাসিন ভাইয়া তোমাকে আনমিউট করা হয়েছে, কোশ্চেন করতে পারো। আচ্ছা, মেবি প্রবলেম আছে। আচ্ছা, আবরার ভাইয়া তোমাকে আনমিউট করা হয়েছে, কোশ্চেন করতে পারো। আবরার ভাইয়া তোমাকে আনমিউট করা হয়েছে, কোশ্চেন করতে পারো। আচ্ছা, মেবি টেকনিক্যাল প্রবলেম। তারপর নুসরাত আপু তোমাকে আনমিউট করা হয়েছে, কোশ্চেন করতে পারো। হ্যালো, এই যে স্যার এখানে যে এটিপি প্রডিউস করার জন্য হচ্ছে এডিপি আর হচ্ছে ফসফেট হচ্ছে অ্যাড করা লাগে, তো হচ্ছে এইখানে ইনঅর্গানিক ফসফেট অ্যাড করবো নাকি ফসফেট? এখানে তো মানে বইয়ে যে ফিগারটা দিছে ওইখানে হচ্ছে নিচে ফিগারে লেখা হচ্ছে ফসফেট লেখা শুধু, আর রিলিজের ক্ষেত্রে ইনঅর্গানিক ফসফেট হচ্ছে মানে রিলিজ করা লাগে সেটা লেখা, আর অ্যাড এর ক্ষেত্রে হচ্ছে এটিপি এর ক্ষেত্রে হচ্ছে ফসফেট মানে কি বলবো অ্যাড করা লাগে, ইনঅর্গানিক ফসফেট সেটা লেখা নাই, আবার পিছনে লেখা ইনঅর্গানিক, তো এই জায়গাটা কনফিউজড আমি। ইনঅর্গানিক ফসফেট অ্যাড করব নাকি শুধু ফসফেট মানে এটিপি করার সময়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তোমার কোশ্চেন বুঝতে পেরেছি। কাহিনী হচ্ছে কি, ফসফেট আর ইনঅর্গানিক ফসফেট এই কেসে হচ্ছে সেম। ঠিক আছে, এটা কি কেন ইনঅর্গানিক বলা হয় তোমাকে একটু ডিটেইলসে বলি। যখন ফসফেটের সাথে আমাদের অ্যাডিনোসিন বা বায়োলজিক্যাল যেগুলো আসলে বায়োমলিকিউল যেগুলো অ্যাড হবে, বায়োমলিকিউল যতক্ষণ পর্যন্ত অ্যাড না হবে ততক্ষণ পর্যন্ত ইনঅর্গানিক। আমরা তো কখনো বলতে পারি না AMP একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, আমরা কখনো বলতে পারি না ADP একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, আমরা কখনো বলতে পারি ATP একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, কারণ এদের সাথে আমাদের কিছু বায়োমলিকিউল অ্যাড থাকে। সেটা হচ্ছে যেমন অ্যাডিনোসিন হচ্ছে বায়োমলিকিউল, বাট ফসফেট কিন্তু একটা বায়োমলিকিউল নয়, এটা হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। ফসফেট একটা এলিমেন্ট এবং এটা ইনঅর্গানিক ফর্মে থাকে, ফসফরিক অ্যাসিড H3PO4 ফর্মে থাকে। ঠিক আছে, তো এই সেন্সে হচ্ছে ফসফেট যদি ইনঅর্গানিক আছে তার ফসফেট লিখলেও যা হবে, ইনঅর্গানিক ফসফেট লিখলেও তাই হবে। তুমি যে দুইটা লেখো বোথ আর কারেক্ট, বইটা ফলো করলে বই ফলো করলে টিচাররা খুশি হবে, শেষ, আর কিছু। বুঝতে পারছো আপু? আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। এরপর হচ্ছে আমরা কোশ্চেন নিতে পারি সাদিয়া ইসলাম আপু, তোমাকে আনমিউট করা হয়েছে, কোশ্চেন করো। হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া আমরা জানলাম যে রেড, ব্লু, অরেঞ্জ, পার্পল কালারে ফটোসিনথেসিস ভালো হয়, তাহলে আমরা যদি ওই কালারে যদি প্ল্যান্টটাকে রেখে দিই তাহলে কি ফটোসিনথেসিস হবে? মানে আমরা কালার, হ্যাঁ, এটাই তো রিসার্চের ব্যাপার। রিসার্চ কি এইসব বিষয়ে রিসার্চ গুলো হয়। তুমি দেখবা যে বাইরের দেশগুলোতে গ্রিন হাউস বানায়, ওরা হচ্ছে লাইট দিয়ে রাখে, ওরা তোমার ওইরকম করেই তারা কিন্তু ওইভাবেই রিসার্চ করেই দেখে যে কোন প্ল্যান্টের জন্য কোন ওয়েভলেন্থ পারফেক্ট, সে দেখে তার প্রোডাকশনটা বাড়ানো যায়, তার ক্রপ প্রোডাকশন বাড়ানো যায়। এটা করার জন্য কিন্তু গ্রিন হাউস গুলো ওইভাবেই মডিফিকেশন করা থাকে। প্লাস আরো কিছু তোমাকে বলে রাখি,
যে বর্তমানে কিছু রিসার্চও হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, যেখানে দেখা যাচ্ছে যেটা করা হয় যে C3 প্ল্যান্টকে ওভাবে C4 প্ল্যান্টে কনভার্ট করা যায় কিনা, কারণ C4 প্ল্যান্টে ফটোসিনথেসিস রেট হাই, ঠিক আছে। অনেক রিসার্চ এভাবে হচ্ছে কিভাবে আমি প্রোডাকশন বাড়াবো, কিভাবে ফুডটা আমি বাড়াবো। আমাদের কিন্তু পৃথিবীতে মানুষ বাড়ছে, বাট আমাদের কিন্তু ল্যান্ড বাড়ছে না, ঠিক না। আমাদের আগে বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি, এখন এগুলো 14 কোটি, কিন্তু আমাদের ল্যান্ড বাড়েনি, ল্যান্ড কমেছে, বাট আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, ঠিক না। প্রোডাকশন বাড়াতে গেলে কিন্তু আমাদের অনেক রিসার্চের প্রয়োজন। এরকম অনেক রিসার্চের একটা রিসার্চের পার্ট হচ্ছে লাইট দিয়ে বাড়ানো যায়, কিংবা C3 প্ল্যান্ট কিংবা C4 প্ল্যান্টে কনভার্ট করতে পারি কিনা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা কোনো প্রসিডিউর মাধ্যমে। আমি বুঝতে পেরেছি আপু, হ্যাঁ করা যায়, তোমার কথা ঠিক আছে, করা যায়। ভাই আরেকটা প্রশ্ন ছিল, বলো। লাইটের 7টা কালার থাকলে আমরা দেখতে পাই না কেন? দেখতে পাই না কেন আপু, কারণ হচ্ছে মার্জ হয়ে থাকে, ঠিক আছে। মার্জ হয়ে থাকে, যে মার্জ হওয়া অবস্থা আমরা বলি হোয়াইট, ঠিক আছে। তোমরা একটু পড়বা, একটু পরে যখন ফিজিক্স যাবা, ফিজিক্সে পড়বে এগুলা, যে হোয়াইট কালারটা হচ্ছে 7টা কালারের একটা মার্জ রূপ, কম্বাইন্ড রূপ, ঠিক আছে। তুমি যদি এখন দেখতে চাও আলাদা 7টা করে, দেখা যাবে না, কি বলছে, দেখা যাবে। তুমি একটা প্রিজম নাও, তুমি তোমার বাসায় গিয়ে তোমার যে জানলা আছে উইন্ডোর কাছে গিয়ে একটা প্রিজম রাখো, দেখবা লাইট ডিসপার্স হয়ে গেছে, ডিসপার্স, তুমি 7টা কালার দেখতে পাচ্ছ। তো তাহলে রেইনবোতে কিভাবে দেখতে পাই? রেইনবোর মেকানিজম হচ্ছে ফিজিক্সের মেকানিজম, ঠিক আছে। তারপরে বলি, তোমার প্রিজমে যেরকম একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম আছে, রেইনবোর ক্ষেত্রে আমাদের রেইন হওয়ার পর ইমিডিয়েটলি আমাদের অ্যাটমসফিয়ারে যে ক্লাউড আছে ওইখানে ঠিক সেরকম একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম তৈরি হয়, যার ফলে ওইখানেও আমাদের সানলাইটটা যখন ডিসপার্স হয় 7টা কালার দেয়। বুঝতে পারছো? ও আচ্ছা ভাইয়া, বুঝেছি। থ্যাংক ইউ আপু, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। আচ্ছা, তো মোটামুটি ক্লাসের শেষ দিকে চলে এসেছি আমরা, তো আমাদের ক্লাসের পুলগুলো একটু নিয়ে নিই আমরা, ঠিক আছে। ফরমেশন অফ ATP ফ্রম ADP ইজ নোন অ্যাজ, তুমি একটু পোলগুলো আনসার দিয়ে ফেলো ভাইয়ারা। Thanks for your question. Thanks for your answer. Photophosphorylation. So the correct answer is photophosphorylation. আচ্ছা, তারপরে হচ্ছে পোলগুলো একটু দ্রুত করে ফেলছি, ঠিক আছে। তোমরা দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করো। 1 2 3 4. In which of them photosynthesis become very well? 6 18 11. থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা, আমরা একটু তাড়াতাড়ি নিয়ে ফেলছি কোডগুলো। তারপরে হচ্ছে 1 2 3 তোমাদের হচ্ছে কোয়েশ্চেন, how many steps of photosynthesis? ব্ল্যাকম্যান কয়টা স্টেপ করেছিল ভাইয়া, মনে করে দেখো। 1 2 3 4, বলো তো কয়টা? 2. The answer is 2. Thanks for your question. তারপরে হচ্ছে আচ্ছা, এটা আবার লঞ্চ হয়ে গেল। আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি। আচ্ছা, তো এখন হচ্ছে, আচ্ছা তারিফ ভাইয়া আমাকে কমন কোশ্চেন আনসার দিতে পারি কিনা ভাইয়া? তারিফ ভাইয়া, আপনার কোনো কিউএনএ তে আপনার কোনো কোশ্চেন মনে হচ্ছে কিনা যেগুলো আনসার দেওয়া উচিত এই সময়ের মধ্যে? না, আজকে কিউএনএ হচ্ছে এই রিলেটেড হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন বা সিগনিফিকেন্ট তেমন কোনো কোশ্চেন আসেনি। আমরা যে কোশ্চেনগুলো আসলে ওগুলো আমরা মোটামুটি অ্যানসার করে ফেলছি। মুবিন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর কোশ্চেন। আচ্ছা, তাহলে ভাই আমরা কিছু আনমিউটেড কোশ্চেন নিতে থাকি। আমরা খুব বেশি আর 2টা কোশ্চেন নিব, এই 2টা কোশ্চেনের পরে আমরা ক্লাস শেষ করব। তাহলে ভাইয়া তোমাদের কোশ্চেন থেকে যদি ইউনিক মনে হয় জাস্ট আমরা দুজনকে সুযোগ দিব, ঠিক আছে। তো একজনকে আমরা সুযোগ দিচ্ছি, একজন ভাইয়া হচ্ছে আমাদেরকে হচ্ছে চ্যাটে লিখছে এম ক্রিয়েটিভ ওয়ার্কস। কোথায় ভাইয়া তুমি? ভাইয়া তুমি একটু কোশ্চেনটা করো। এম ক্রিয়েটিভ ওয়ার্কস, তোমার নামটা? জি ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া, বলো ভাইয়া। সরি ভাই, আমার নামটা চেঞ্জ করতে পারিনি, সরি। নো প্রবলেম, বলো। একজন আমার প্রশ্নটা ছিল সানলাইটের মাধ্যমে তো ফটোসিনথেসিস হয়, সেটা তো বুঝলাম। আচ্ছা ভাইয়া, তুমি একবার তোমার নাম কি বলো? আমার নাম মারুফ না, তোমাকে আমি রিনেম করে দিচ্ছি, দাঁড়াও। তোমার নাম মারুফ আজকে থেকে, যাও। তো তোমার নাম এখন মারুফ হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, নো প্রবলেম, বলো ভাইয়া, বলো। এখন ভাইয়া সানলাইটের মাধ্যমে তো ফটোসিনথেসিস হয় বুঝলাম, এখন আমাদের যে ছোট ছোট অথবা পাওয়ার যে এলইডি লাইট গুলো আছে কালারিং, ওগুলো দিয়েও কি হওয়া সম্ভব? মানে তুমি বলতে চাচ্ছ যে কালারফুল লিফ গুলো, তাই তো? সেটা বলতে চাচ্ছ? হ্যাঁ, অবশ্যই সম্ভব, বাট সেদের ফটোসিনথেটিক পিগমেন্ট গুলো একটু ডিফারেন্ট। ক্যারোটিন, জ্যান্থোফিল, অনেক রকমের পিগমেন্ট আছে। তুমি এগুলোর মেকানিজমটা একটু ডিফারেন্ট, বাট মনে রাখতে হবে যে তারাও সানলাইট বাইন্ড করতে পারে, বাট তাদের বাইন্ড করার তোমার ক্যাপাবিলিটি গুলো ডিফারেন্ট। বা কোন ওয়েভলেন্থ হবে, এটা যেমন বলছে 400 to 480 680, ওটা ওয়েভলেন্থ এরকম না, বাট তারাও সানলাইট বাইন্ড করার ক্যাপাবিলিটি সম্পন্ন, তারাও ফটোসিনথেটিক পিগমেন্ট। এরকম ভাবার কোনো কারণে যে রেড তার মানে ফটোসিনথেসিস হবে না, নো। তুমি লাল শাক খাও না, লাল শাকেও কিন্তু ফটোসিনথেসিস হয়, বাট দে আর অলসো ফটোসিনথেটিক পিগমেন্ট। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? তোমার কোশ্চেনটা ভালো ছিল। না ভাই, বুঝতে পারছি না, একটু জানার দরকার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা এবার হচ্ছে সাবরিনা জান্নাত জেরিন। জি আপু, তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি চ্যাটে অনেক কিছু লিখছো, বলো। ভাইয়া C3 সাইকেল আর C4 সাইকেল এখানে তো বলা হচ্ছে যে 3 কার্বন বিশিষ্ট আর 4 কার্বন বিশিষ্ট স্টেবল কম্পাউন্ড থাকে। স্টেবল কম্পাউন্ডটা কি মানে আমি আসলে বুঝতে পারিনি। কার্বোহাইড্রেটের কথা বলা হয়েছে? না না, স্টেবল কম্পাউন্ড এরকম না। আচ্ছা আর কোনো কোশ্চেন আপু? আর হচ্ছে ওয়েভলেন্থটা একটু আরেকবার বুঝিয়ে দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তাহলে এটা নিয়ে হচ্ছে আজকে মোটামুটি আমাদের কোশ্চেন শেষ হচ্ছে। এটা বোঝানোর পর হচ্ছে আমাদের আজকে ক্লাস শেষ হবে। তো যারা কোশ্চেন করতে পারো না, যাদের মন খারাপের কোনো কারণ নেই, তারা একটু অধ্যায় ভালো করে পড়ো, আমার মনে হয় তুমি বুঝতে পারবা অবশ্যই বাসায় গিয়ে। আর কোশ্চেন যদি আনসার না দেওয়া হয় কোনো সমস্যা নেই ভাই, আমরা সবসময় তোমাদের জন্য আছি। তোমরা কিউএনএ তে নেক্সট দিন এসে দিয়ে দিলে আমাদের তারিফ ভাই আছেন বা আমি আছেন, আনসার দিয়ে দেবো, প্রবলেম। আচ্ছা তো ভাই কোশ্চেন, আপুর কোশ্চেন ছিল C3 সাইকেল এবং C4 সাইকেল। ধরো আপু তোমার হোম, এটা তোমার স্কুল, এখানে তুমি যাবা, যেতে গেলে 3টা ওয়ে যেরকম আছে তেমনি ভাইয়া তুমি না ধরো তুমি ভেঙে ভেঙে যাবা। ফার্স্ট অফ অল তুমি একটা রিক্সায় গেলে বাস স্ট্যান্ডে, তোমার রিক্সা, ধরো তোমার রিক্সা আর লিখলাম। তারপরে ধরো ভাইয়া তুমি রিক্সায় উঠলে, তো রিক্সায় উঠে তুমি বাসে উঠলা, এই যে তোমার বাস বি। একটু পরে তোমার বাসটা নষ্ট হয়ে গেল, তুমি তখন কি করলা, পাঠাওতে গাড়ি দেখলা, পাঠাও গাড়ি দেখলা, একটা কার্ন দিলা, কার্ন নিয়ে তুমি তোমার কার্ন নিয়ে দেখা যাচ্ছে গাড়ি একটু পর নষ্ট হয়ে গেল, প্রথমে হচ্ছে পাঠাওতে একটা হোন্ডা নিলা, হোন্ডা নিয়ে তুমি হচ্ছে তোমার স্কুলে পৌঁছাই গেলা। অর্থাৎ এটা ছিল আমার হোম থেকে স্কুল যেতে গেলে অনেকগুলো ভেহিকেল আমি ইউজ করতে পারি, রিক্সা, বাস, কার, হোন্ডা। এর মধ্যে কারটাকে যদি স্টেবল ধরি, কার স্টেবল কেন বলছি, কার ধরো একটু সিকিউর, তোমার রিক্সায় ধাক্কা মারলে পড়ে যেতে পারো, বাসে ধরো পকেট মার তোমার টাকা পয়সা নিয়ে গেল, হোন্ডাতে ধাক্কা মারলে পড়ে যেতে পারো। বাট কারটা বললাম যে প্রাইভেট কারটা একটু স্টেবল। ঠিক তেমনি আমাদের যে C3 সাইকেল বা C4 সাইকেলে কার্বন ডাইঅক্সাইড থেকে যে কার্বোহাইড্রেট প্রোডাকশনটা হবে, এখানেও ভাইয়া অনেকগুলো পথ আছে, অনেকগুলো কম্পাউন্ড আছে। ঠিক আছে, কম্পাউন্ডের নাম কি ভাই, কম্পাউন্ডের নাম আমি বলবো না, তোমাদের মাথা নষ্ট করার কোনো প্রয়োজন আমার কোনো ইন্টেনশন আমি এখানে নিতে আসিনি। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কম্পাউন্ডের নাম করবো। ধরো একটা কম্পাউন্ড বি, একটা কম্পাউন্ড সি, একটা কম্পাউন্ড ডি, অনেকগুলো কম্পাউন্ড আছে। ধরো বি কম্পাউন্ড স্টেবল মানে হচ্ছে এটাকে সহজে ভাঙতে পারবে না, যেমন রিক্সাকে সহজে ভেঙে ফেলতে পারা যায়, হোন্ডাকে সহজে ভেঙে অ্যাক্সিডেন্ট করে ফেলা যায়, কারকে সহজে ভাঙা যায় না। তো এই যে বিটা সহজে ভাঙতে পারতেছো না, এটাকে বলছে স্টেবল কম্পাউন্ড। আর এই কম্পাউন্ডটা 3 কার্বন বিশিষ্ট হলে আমরা বলবো C3 সাইকেল। এই কম্পাউন্ডটা 4 কার্বন বিশিষ্ট হলে আমরা বলবো C4 সাইকেল। আচ্ছা তো আপু আশা করি আমি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে একজন তোমার কথা ছিল ওয়েভলেন্থ জিনিসটা কি। ওয়েভলেন্থ জিনিসটা আসলে টোটালি ফিজিক্সের ব্যাপার, তারপরও আমি ওই জায়গায় আবার যাচ্ছি। ধরো আমাদের টোটাল লাইট কিন্তু আসলে ওয়েভ, বুঝতে পারছো, লাইট হচ্ছে ওয়েভ। আর ওয়েভের যে লেন্থ, এটা আসলে কি, তোমার ওয়েভের অ্যাম্পলিটিউড, এখানে অনেক ব্যাপার আছে ফিজিক্সের, বুঝতে পারছো, যেটা হচ্ছে আমরা ফিজিক্সে পড়াটা বেটার। এই কারণে হচ্ছে আমি হচ্ছে এটাকে, কারণ ওয়েভলেন্থের সংজ্ঞা আছে, ওয়েভের ডেফিনিশন আছে, অ্যাম্পলিটিউড শিখতে হবে, তারপর তোমার হচ্ছে ক্রেস্ট শিখতে হবে, অনেক ব্যাপার আছে। তো যার কারণে হচ্ছে আমি এগুলোকে অমিট করেছি, কারণ ফিজিক্সে পড়লে হয়। জাস্ট মনে রাখবা যে ওয়েভ লেন্থের ইউনিট হচ্ছে কি, মিটার না। তো এখানে আমরা ন্যানোমিটার ইউজ করছি, কারণ লাইটের ওয়েভ লেন্থ গুলো খুবই ছোট ভাইয়া, খুবই ছোট। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, ন্যানোমিটার ইউজ করছি। তো কোন ওয়েভ লেন্থ, যে লাইটের ওয়েভ গুলো ইউজ করছি সেই লাইটের লেন্থটা কত, সেই ওয়েভের লেন্থটা কত, সেটা হচ্ছে আমরা বলছি 400 to 480 ন্যানোমিটার, আর হচ্ছে 680 ন্যানো। এর বেশি আমার মনে হয় প্রয়োজন নেই, এটা আমরা ফিজিক্সে ডিটেলসে পড়বো। তাহলে যে জিনিস ফিজিক্সে পড়বো সেই জিনিস আমাদের প্রয়োজন নেই বাইরে যে বদার করার। ঠিক আছে আপু, আমি মনে হয় বুঝতে পেরেছি তোমাকে কি বলতে চাচ্ছি। তো আমার মনে হয় আজকের মোটামুটি আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। তো নয়ন ভাই ডিস্ট্রাকশন করছি, ভাই আমাকে শেষ করবো? জি ভাইয়া, অবশ্যই শেষ করবো। ওকে ভাইয়া, ধন্যবাদ।